আচ্ছা, আমার আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুনতে Thank you, পাচ্ছি। thank you, thank you, thank you. আমি প্রথমে সবাইকে আপনাদের আমার নমস্কার জানাই। তার সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই যে আমি একটা ওয়েবিনার কল করেছি। আপনারা আপনাদের মূল্যবান সময়, নিশ্চিতভাবে প্রত্যেকের আপনাদের কাজ আছে, আপনারা এই ওয়েবিনারে জয়েন করেছেন। আমি চেষ্টা করব আমি যে বিষয়বস্তুর ওপর আজকে আলোচনা করতে চাইছি সেই বিষয়বস্তুটা যথেষ্ট সংক্ষেপের মধ্যে যতটা ভাবে আপনাদের কাছে গুছিয়ে বলার। দেখুন, আমার নাম যদি বার্থ নেম বলে, আমার নাম হচ্ছে স্বপন বেরা। পরবর্তীকালে জ্যোতিষ শাস্ত্র পড়ার পর বিভিন্ন জায়গায় যেমন উপাধি ডিগ্রি দেয় আমাকে, যে সমস্ত ইনস্টিটিউট থেকে আমাকে জ্যোতিষ আচার্য ডিগ্রি দেয়, তাই আমি আমার ফেসবুকে বা আমার ইউটিউব চ্যানেলে ওই নামটাই ব্যবহার করি। ভালো লাগে ব্যবহার করতে। আপনারাও যখন কোনো শাস্ত্রী বা আচার্য কোনো ডিগ্রি লাভ করবেন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি, আমার নাম জ্যোতিষ আচার্য স্বপন। নিউমোলজিক্যালি আমি নামটার বানানটা একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখি। আর আমি আজকে আপনাদের কাছে আমার আপকামিং কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ বা কেপি অ্যাস্ট্রোলজির যে কোর্স, সেই কোর্সের কন্টেন্ট, সেই কোর্সটায় আমি কি করাবো বা কিভাবে করাবো সেটা একটু বিস্তারিতভাবে বলবো। তার আগে আমি বলি, আমি লকডাউন পর্যায় থেকে ফ্রম কোভিড আমি অনলাইনে করানো শুরু করি, কোর্স করানো বা যাকে বলা হয় কোচিং বা টিচিং যাই বলবেন, করানো শুরু করি। এবং আমার শেখানো ছিল আগে হিন্দিতে, কারণ আমার বেসটাই হিন্দি। আমার শেখাও হয়েছে হিন্দি বা ইংরেজিতে। আমি প্রথমে কলকাতা থেকে বাংলায় শিখেছিলাম। আমার সৌভাগ্য, আমি বহু প্রবীণ মানুষের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলাম, তাদের অভিজ্ঞতা লব্ধ ফল তাদের পায়ের কাছে বসে শেখার সুযোগ পেয়েছিলাম। এটা তাদের দয়া, আমার বিশেষ কোনো করিশ্মা নেই। তারা দয়া করে আমায় শিখিয়েছিল, তাদের অভিজ্ঞতা লব্ধ ফল আমাকে অনেক বলেছিল। পরবর্তীকালে আমি কেপি অ্যাস্ট্রোলজিটা শিখি। আপনারা একটু সবাই যদি নিজেদেরটা মিউট রাখেন খুব ভালো হয়। আর যখন কেউ আপনার কথা বলার দরকার পড়বে আপনি তখন আনমিউট করে বলবেন। তো আমি ডক্টর অ্যান্ড্রু দত্তার কাছে কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষটা শেখার সুযোগ পেয়েছিলাম এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ শিখেছিলাম। তারপরে কোভিড পর্যায় থেকে আমি অনলাইনে, একদম খুব সত্যি এবং স্পষ্ট কথা যদি বলি, যে কোভিড পর্যায়ে পেট চালানোর জন্য আমি অনলাইনে কোচিং শুরু করি। গুগল মিট, প্রথমে জুমে করাতাম, পরে আমি গুগল মিটে করানো শুরু করি এবং পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে আমি বহু কৃষ্ণমূর্তি পদ্ধতি, কেপি অ্যাস্ট্রোলজির অনেক ব্যাচ, পরাশরী অ্যাস্ট্রোলজিরও অনেক ব্যাচ কোভিড পর্যায়ে করিয়েছি, কিন্তু আমি সবটাই হিন্দিতে করাতাম। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে কোর্স ভিডিওগুলো আছে বেশিরভাগই হিন্দিতে। এর মাঝখানে একটা দুটো বাংলা ব্যাচ করিয়েছিলাম এবং অনেক আমার শুভানুধ্যায়ী বলুন, আমাকে ভালোবাসে, জানি না কেন কি আছে আমার মধ্যে, অনেকে ভালোবাসে, তারা আমাকে অনেকেই বললো আপনি বাংলায় করুন তাহলে খুব ভালো হয়। তাদের মধ্যে হয়তো কেউ আজকে ওয়েবিনারে থাকতেও পারেন বা অনেকে এরকম কোর্স জয়েন করতে চান। তাই আমি বাংলায় এই প্রথম একদম সাজিয়ে গুছিয়ে কেপি অ্যাস্ট্রোলজির যেটা হিন্দি ব্যাচ ছিল, বাংলায় ব্যাচ শুরু করছি। আমি আগামী 27 মার্চ থেকে ব্যাচটা শুরু করব। এর মধ্যে বলে রাখি, আমি 27 মার্চটা যেহেতু জ্যোতিষ করি, তো তাই নিজের জীবনেও তার অ্যাপ্লিকেশনটা দরকার। আমি আমার তিথি নক্ষত্র অনুসারে 27 মার্চটাকেই দেখেছিলাম ঠিক, তাই 27 মার্চ থেকে শুরু করি। আর আজকের দিনটা বেশ ভালো, তাই 24 মার্চে আমি লাইভ ওয়েবিনার দিয়েছি আর আপনারা অনেকেই এসেছেন, এটা আমার খুব সৌভাগ্যের বিষয়। এবং এই যে কোর্সটাতে আমি কি করাবো, আমি একটু স্ক্রিন শেয়ার করে কয়েকটা কথা বলবো, আমার কোর্সের কন্টেন্টটা বলবো, আমি যা আপনাদের যেটা আমি দেখাবো সেটা বলবো, আপনারা একটু দয়া করে শুনবেন। তারপর
আপনাদের নিশ্চয়ই কিছু বলার থাকতে পারে। যদি কিছু বলার থাকে আপনারা ওই আমি যেগুলো বলে নেওয়ার পর আপনারা একে একে বলবেন। আমি চেষ্টা করব সমস্ত কথাগুলোর উত্তর দেওয়ার। আমি তাহলে আমার একটু স্ক্রিনটা শেয়ার করে আমি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাকে একটু কোঅপারেট করবেন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়েছে তো? ফুল স্ক্রিন? হ্যাঁ স্যার শেয়ার হ্যাঁ স্যার হয়েছে। পুরো স্ক্রিন শেয়ার হয়েছে। দেখুন, আমার ইনস্টিটিউটের নাম ইউনিভার্সাল রিসার্চ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোলজি, নিউমোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স। আমি নিজেই এই ইনস্টিটিউটের নামটা ভাবনা চিন্তা করে দিয়েছিলাম এবং আমার একজন গুরু সমান তিনি আমাকে একটু সহায়তা করেছিলেন। এবং এটা আমার দেখতে পাচ্ছেন, এটা আমি লোগো ইউজ করি। জয়েন কেপি অ্যাস্ট্রোলজি কোর্স ইন বেঙ্গলি। যেহেতু প্রথম আমি বাংলায় করাচ্ছি তাই আমি ইন বেঙ্গলি করেছি। বাঙালির ছেলে, বাংলায় তো থাকতেই হবে। ইউনিভার্সাল রিসার্চ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোলজি, নিউমোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স, টুলস অফ অ্যাস্ট্রোলজি। আমি যে কোর্সটা করাতে চাইছি, দেখুন জ্যোতিষ যে সাবজেক্ট, জ্যোতিষ সাবজেক্টটার আজকের তারিখে যেহেতু টুলস শব্দটা আমি ইউজ করেছি এই কারণে, আজকের তারিখে সবাই তো সমস্ত কাজেই প্রজেক্ট ওয়াইজ কাজ হয়, তার টুলস চাই। তা যখন আমি জ্যোতিষ করব, তা জ্যোতিষের টুলস কি কি? জ্যোতিষের টুলস বা যাকে বলে উপকরণ, আমাদের প্রেডিকশন বা যাই করি, গণনা যাই করি, রাশি, ভাব, গ্রহ, নক্ষত্র অ্যান্ড উপনক্ষত্র, এটা কিন্তু টুলস। যেমন লুডো খেলার, আমরা যে লুডো খেলি, লুডোর ঘরে যেমন ওই একটা ঘর থাকে, তাতে একটা গুটি থাকে, তাতে একটা ওই চালার গুটি থাকে, এর বাইরে কিন্তু আর কোনো টুলস নেই, ওর মধ্যেই অনেক খেলা হয়। তেমনি জ্যোতিষেও 12টা রাশি, 12টা ভাব, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, এবং যেহেতু এটা নক্ষত্র জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষটা নক্ষত্র জ্যোতিষ, তাই আমরা নক্ষত্র বেসিস বিচারটা করব। এবং নক্ষত্রকে ডিভিশন করেছিলেন পরম পূজ্য কৃষ্ণমূর্তিজি, এবং তার একটা বিরাট বড় টিম ছিল, এবং নক্ষত্রকে ভেঙে উপ নক্ষত্র কনসেপ্টে যাওয়া হবে। তাই এই কোর্সে যেগুলো টুলস, এগুলো আমি বিস্তারে বলবো। ডেফিনেটলি এক একটা দিন এক একটা বিষয় হবে। আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে ধরুন একদিন 12টা রাশির বিচার, একদিন 12টা ভাবের বিষয়, একদিন 9টা গ্রহের বিষয়, এইভাবে আমরা আলোচনা করব। এটা একদম জিরো লেভেলের কোর্স আমি তৈরি করেছি। যদি কেউ জ্যোতিষ নাও জানেন তাহলে তিনি একদম জিরো লেভেলের কোর্স, শুরু থেকে সবটাই বলবো। আপনাদের কারো যদি আনমিউট থাকে একটু মিউট করে দেবেন। শুরু থেকে একদম জিরো লেভেলের কোর্স। পরবর্তী পর্যায়ে হ্যাঁ, যারা জ্যোতিষ জানেন তাদের হয়তো প্রথম 4-5টা ক্লাস বোরিং লাগবে না, কিন্তু পুরনো জিনিসই শুনতে হবে। এটা যেহেতু একটা কোর্স, তো তাই শুরু থেকে বলতে হবে। তারা নিশ্চয়ই আপনারা ম্যানেজ করে নেবেন। তারপরে আমরা আস্তে আস্তে এগোতে থাকবো। এই টুলসগুলো বলার পর নর্থ ইন্ডিয়ান অ্যান্ড সাউথ ইন্ডিয়ান চার্ট সিস্টেম আমি বলবো। কেন বলবো? দেখুন, আপনারা নিশ্চিতভাবে এখানে যারা আছেন সবাই প্রায় বাঙালি এবং সবাই ইস্ট ইন্ডিয়ান চার্টেই প্র্যাকটিস করতে অভ্যস্ত। কিন্তু কেপি অ্যাস্ট্রোলজিতে আমি যখন প্রথম কেপি অ্যাস্ট্রোলজি শিখতে গেলাম বা শিখলাম, আমি প্রথম ইস্ট ইন্ডিয়ান চার্টেই প্র্যাকটিস করতাম বা শিখেছিলাম। তখন দেখলাম যে পরম পূজ্য কৃষ্ণমূর্তিজি, আমি তাকে পরম পূজ্যই বলছি কারণ তিনি একজন পূজনীয় ব্যক্তি, তিনি হি ওয়াজ এ সাউথ ইন্ডিয়ান হিমসেলফ, তিনি নিজে একজন সাউথ ইন্ডিয়ান ছিলেন, এবং তিনি সমস্ত কিছু তার যে স্টাডি মেটেরিয়াল, তার যা কিছু রিসার্চ পেপার, সবটাই দক্ষিণ ভারতীয় চার্টের ওপর করেছিলেন। এবং আমি যখন শিখলাম, মানে আমি যে ঢঙে বা যেভাবে শিখেছি, আমি সেই বিষয়টাই সেইভাবেই চেষ্টা করব সবাইকে শেখাতে, যেহেতু এটা গুরু শিষ্য পরম্পরা। তো আমি নর্থ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান চার্ট সিস্টেমটা, মানে কিভাবে উত্তর ভারতীয় চার্ট পড়ে এবং কিভাবে দক্ষিণ ভারতীয় চার্ট পড়ে, সেটা একটু আমি সবাইকে বোঝাবো এবং সেই মতোই কিন্তু করাবো। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়ান চার্টে যে হবে না তা নয়, কোনো প্রবলেম নেই।
একটা বিষয় জেনে রাখবেন, সবই এক, খালি দেখার ফের আলাদা আলাদা। একটা মানুষের কুণ্ডলি যদি ইস্ট ইন্ডিয়ান চার্টে বানাই, নর্থ ইন্ডিয়ান চার্টে বানাই বা সাউথ ইন্ডিয়ান চার্টে বানাই, কুণ্ডলির কোনো পরিবর্তন হবে না। দেখার কারো একটা গাড়ির শব্দ হচ্ছে, একটু প্লিজ আনমিউট করে দিন, অন্যদের ডিস্টার্ব হবে। তো যাই হোক, তো নর্থ ইন্ডিয়া এই যে চার্ট সিস্টেম যেটা আছে, আমি দুরকম চার্ট সিস্টেমটা একটু সবাইকে বোঝাবো। তারপরে আমি শেখাবো প্ল্যাসিডিয়াস হাউস ডিভিশন সিস্টেম। যদিও প্ল্যাসিডিয়াস হাউস ডিভিশন সিস্টেমকে আমরা শ্রীপতি মেথডও বলতে পারি, বা কারণ বিষয়টা এমনি হয়ে গেছে, আমাদের ভারতবর্ষেরই ঋষি মহারিষিরাই সব বানিয়েছে, সে সমস্ত বিষয় আমাদের ভারতবর্ষেই হয়েছে, এটা আমি বিশ্বাস করি। পরবর্তীকালে রিসার্চটা হয়তো কোনো কারণে ওদের ওখানে ইউরোপের নবজাগরণের সময় ওদের ওখানটায় বেশ হয়েছে বলে ওদের ওখানকার ঋষিদের নামটা মিশে গেছে। যাই হোক, তবুও প্ল্যাসিডিয়াস যিনি একজন যাজক ছিলেন, তিনি 1400 শতকে তিনি একটা হাউস ডিভিশন সিস্টেম বার করেছিলেন। আমরা যারা বেদিক প্র্যাকটিস করি বা D1 চার্ট বা লগ্ন চার্টের উপর কাজ করি, অ্যাকচুয়ালি কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষে লগ্ন চার্টটা অ্যাপ্লিকেবল হবে না। এখানে রাশি চার্ট, নিরায়ণ এবং ভাবচলিত চার্ট অ্যাপ্লিকেবল হবে। তাই ভাবচলিত কনসেপ্টটা আমি ভালো করে বোঝাবো এবং প্ল্যাসিডিয়াস হাউস ডিভিশন সিস্টেমটা কি আমি ভালো করে বোঝাবো, তারপরে ভাবচলিত কনসেপ্টটা বোঝাবো। বোঝানোর পর তারপরে আমরা প্রেডিকশন টেকনিক্সে যাব, অ্যাকুরেট প্রেডিকশন টেকনিক্স অফ এনি লাইফ ইভেন্টস। জীবনে যত এক্সকিউজ মি স্যার, আচ্ছা ডক্টর নন্দী আপনার একটু মিউটটা করবেন, ওখান থেকে আওয়াজ আসছে বারবার, নাহলে আপনি আওয়াজ মিউটটা করে দিন না ওনার। না তাহলে আপনার হাতে তো রাইট আছে সবার মিউট। ডেফিনেটলি আছে, এখন হয়ে গেছে হয়ে গেছে। ওকে ওকে ওকে। আসলে উনিও হয়তো বুঝতে পারছেন না যে আনমিউট আছে কিংবা মিউট আছে, উনি বুঝতে পারছেন না, সেই কারণে। যাই হোক, তো অ্যাকুরেট প্রেডিকশন টেকনিক্স অফ এনি লাইফ ইভেন্টস মানে আমাদের জীবনে যত রকম ইভেন্ট হয়। দেখুন, আমি কিন্তু এই কোর্সটা মানে বেজের ওপর ডিজাইন করি, যেমন বেসিক মেথডের ওপর। অর্থাৎ যদি কেউ এবিসিডি জানে, যদি কেউ ওয়ার্ড তৈরি করতে জানে, যদি কেউ গ্রামার জানে, তিনি সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং সেন্টেন্স লিখে যা কিছু লিখতে পারবেন। আমি এই বেসিক ফর্মুলার উপরেই বেশি জোর দিতে চাই। শুধু বিয়ে কেন হবে শিখিয়ে দেব, চাকরি কেন হবে শিখিয়ে দেবো, এরকম বিষয় নয়। জীবনের যে কোনো সমস্যা আমরা যাতে ধরতে পারি, আমি তার বেসিক কথাগুলো, মূল বিষয়গুলো চেষ্টা করব তুলে ধরার। কারণ আমি একটা খুব স্পষ্ট সত্যি কথা বলছি, আমি কিন্তু আপনাদের শেখানোর এতটুকু প্রয়াস করব না। আমি একটা নলেজ, একটা জ্ঞান আমার গুরুজির থেকে পেয়েছি, তিনি তার গুরুর থেকে পেয়েছেন, আমি আপনাদেরকে শেয়ার করব। সেই নলেজটার ওপর আপনি যখন রিসার্চ করবেন, তখন প্রকৃতি আপনাকে শেখাবে, প্রকৃতি আপনাকে নলেজ প্রদান করবে। কারণ একমাত্র নলেজ বা জ্ঞান দিতে পারে প্রকৃতি। হি ইজ দ্য অনলি টিচার, হি ইজ দ্য বেস্ট টিচার। আমাকে আপনারা যেভাবেই ভাবেন, আমি এটা মনে করি আমি নলেজটা শেয়ার করব, হ্যাঁ আপনাদের গাইড করার চেষ্টা করব, কিন্তু যত প্র্যাকটিস আপনি করবেন, যত রিসার্চ আপনি করবেন, জ্যোতিষ মানে হচ্ছে সমুদ্রে বা সাগরে ডুব লাগানো। আপনি যত ডুববেন তত আনন্দ পাবেন, এর কোনো তল নেই। তো অ্যাকুরেট প্রেডিকশন টেকনিক্স অফ লাইভ ইভেন্টস, যে কোনো লাইভ ইভেন্টসের প্রেডিকশন অ্যাকুরেট টেকনিক্স কি, কেপি টেকনিক্স। এ প্রসঙ্গে আমি বলে যাই, পরম পূজ্য কৃষ্ণমূর্তিজি কোনো নতুন জ্যোতিষের উদ্ভাবন তিনি করেননি, সবটাই বেদিক। বেদ মানে জ্ঞান, সবটাই বেদিক, তার মধ্যে থেকেই তিনি কাজ করেছেন। বেদিক জ্যোতিষেও 12টা রাশি, 12টা ভাব, 9টা গ্রহ থাকে, তিনি এর বাইরে যাননি কোথাও। পদ্ধতিগতভাবে কোনো বেদিক অ্যাস্ট্রোলজার তিনিও ম্যারেজের বিচার করেন এবং পুঙ্খানুপুঙ্খ সুন্দর বিচার করেন। যারা বেদিক প্র্যাকটিস করেন, যারা ওয়েল নোন বেদিক প্র্যাকটিশনার, যারা ভালো রিসার্চার, তাদের সুন্দর, তারা খুব ভালো করেন, কেউ খারাপ ভালো কিচ্ছু নয়। কৃষ্ণমূর্তিজি প্রেডিকশন টেকনিকটাকে সহজ করার জন্য তিনি রিসার্চ করেছিলেন দীর্ঘদিন ধরে। তিনি বা তাদের টিমটা, তারা চেয়েছিলেন যে প্রেডিকশন কৌশলটা যেন একটু সহজ হয়। কারণ বেদিক জ্যোতিষটা এত ভাস্ট, 10,000 বছর বেশি সময় ধরে যার রিসার্চ হচ্ছে সেটা এতটা বেশি ভাস্ট, সেটা আটলান্টিক প্রশান্ত সব মিলিয়েও তার থই পাবো না আমরা। তো উনি চাইছিলেন একটা পিন পয়েন্ট প্রেডিকশন টেকনিক্স এবং স্পেসিফিক কিছু রুলের ওপর। বেদিক জ্যোতিষে যে হাজার হাজার রুল আছে, হাজার হাজার রুল, তিনি হাজার হাজার রুলে না গিয়ে তিনি স্পেসিফিক কিছু রুলকে
একটা জায়গায় কম্পোজিট করে তিনি একটা টেকনিক তৈরি করেছিলেন, সেটা হচ্ছে কেপি টেকনিক্স। সেই টেকনিক্সটাই স্পেসিফিক কিছু রুলের ওপরেই কিন্তু কাজ হবে, বহু রুল নয়, যে কারণে আমার মনে হয়েছে কেপি অ্যাস্ট্রোলজিটা সহজ। যাই হোক, সেই টেকনিক্সে আমরা ম্যারেজ, এডুকেশন, কেরিয়ার, পেন্স, হেলথ, ওয়েলথ, চাইল্ড বার্থ, ফরেন ট্রাভেল এটসেট্রা। আচ্ছা, ম্যারেজ মানে শুধু ম্যারেজ নয়, ম্যারেজ, ডাইভোর্স, ম্যারেজ লাইফ, সেকেন্ড ম্যারেজ, থার্ড ম্যারেজ। এডুকেশন মানে শুধু এডুকেশন নয়, আপনি সব রকমের এডুকেশন যাতে করতে পারেন। কেরিয়ার, দ্যাট মিনস কেরিয়ার মানে চাকরিও হতে পারে, ব্যবসাও হতে পারে, যাতে আপনি পিন পয়েন্ট কোনো প্রেডিকশন করতে পারেন। তার রুটটা কিভাবে পাবেন, আমি রুটটা ধরানোর চেষ্টা করবো। চাইল্ড বার্থ মিনস চাইল্ড বার্থ হবে, আজকের তারিখে চাইল্ড বার্থ কনসেপ্টটা পুরো বদলে গেছে। আগের দিনে সন্তান, মা সন্তান প্রসব করতো, সন্তান হতো। আজকের তারিখে সন্তান প্রসব মা করতে পারছে না, যে কোনো কারণেই। কেউ সারোগেসি করছে, কেউ আইভিএফ করাচ্ছে, কেউ গর্ভ ভাড়া নিয়ে যেসব করছে, না নানা টেস্ট টিউবে করছে, যেভাবেই হোক একটা চাইল্ড বার্থ হচ্ছে। তার টেকনিকগুলো সময়ের সাথে সাথে বিষয়গুলো বদলে গেছে, প্রেডিকশনের স্থান কাল পাত্রর ভেদ হয়ে গেছে। আমি এগুলো বোঝানোর চেষ্টা করব। ভীমসত্তরী দশা সিস্টেমটা বলবো, যেহেতু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভীমসত্রী দশা সিস্টেমই ইউজ হয়। যদিও অল ওভার ইন্ডিয়াতে ভীমসত্রী দশা পদ্ধতিটাই বেশি ইউজ হয়, আমাদের বঙ্গে খুব প্রাচীনকাল থেকে অষ্টোত্তরীর চলটা খুব বেশি ছিল, বেশ ভালো ছিল, এবং বহু পণ্ডিত মানুষজন এখনো পর্যন্ত অষ্টোত্তরীর দশা দেখেন। ভুল আমি একদম বলবো না, আমি জানি না, আমি প্র্যাকটিস করিনি, অষ্টোত্তরী সিস্টেমে আমি কখনো ঢোকার সুযোগ পাইনি বা সাহস পাইনি, তাই আমি একদম বলবো না ভুল। বহু পদ্ধতি আছে, ঋষিরা বানিয়েছিলেন। ভীমসত্তরী দশা পদ্ধতিটা সবাই ব্যবহার করে, কৃষ্ণমূর্তিজি তাঁর পদ্ধতিতে ভীমসত্তরী দশা সিস্টেম ইউজ করেছে, তাই এটাকে আমি ডিসকাস করব। রাশি দৃষ্টি কনসেপ্ট ইউজ ইন কেপি অ্যাস্ট্রোলজি। কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষে রাশির, গ্রহের যে রাশি দৃষ্টি, সেই রাশি দৃষ্টি তিনি ইউজ করেছেন। ডেফিনেটলি আপনারা সবাই জানেন, কিন্তু তবু আমি কেপি কৃষ্ণমূর্তিজি কিভাবে এটাকে ইউজ করেছেন সেটাকে আমি আবার পুনরায় বলার চেষ্টা করব। স্পেশাল অ্যাসপেক্ট বা বিশেষ দৃষ্টি, বিশেষ দৃষ্টি নিশ্চিতভাবে আছে, স্পেশাল অ্যাসপেক্ট আছে, সেটা সম্পর্কে কৃষ্ণমূর্তিজি কি ধারণা প্রসব করেছেন, তার তো একটা ধারণা আছে। যেহেতু আমরা করছি কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ, তিনি কোন আঙ্গিকে বিষয়টা দেখেছে সেটা আমি তুলে ধরব। রাহু অ্যান্ড কেতু রুল ইউজড ইন কেপি অ্যাস্ট্রোলজি। রাহু কেতু সম্পর্কে আমাদের ভারতবর্ষে বহু ঋষিদের বহু রকম মতবাদ আছে, কোনোটাই ভুল নয়। যিনি যেভাবে দেখেছেন তিনি সেভাবে বলেছেন। কৃষ্ণমূর্তিজি রাহু কেতুকে কোন দৃষ্টিকোণে দেখেছেন এবং তাকে কিভাবে প্রয়োগটা আমাদের শিখিয়েছেন, আমি সেটা এই কোর্সে তুলে ধরবো। একদম কৃষ্ণমূর্তিজির রাহু কেতু রুল, হোয়াট অ্যাবাউট মানে কৃষ্ণমূর্তিজির চিন্তা ভাবনা, আমি সেটা এখানে বলবো। অর্থাৎ রাহু কেতুর ব্যবহারটা আমরা কিভাবে করব। টেনেন্টেড অ্যান্ড আনটেনেন্টেড ফর্মুলা, আপনারা কৃষ্ণমূর্তি জ্যোতিষ সম্পর্কে যারা নিশ্চিতভাবে ধারণা রাখেন তারা জানবেন এখানে টেনেন্টেড এবং আনটেনেন্টেড বিষয়টা নিয়ে খুব খুব কথাবার্তা হয়। তা টেনেন্টেড আনটেনেন্টেড ফর্মুলাটা আমি নিশ্চিতভাবে এখানে তুলে ধরব। পুনার্ফ একটা যোগ, খুব খুব সাধারণ বিষয়, তবুও যেহেতু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বলে, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কোনো যোগ আমরা ব্যবহার করি না, রাজযোগ, ধনযোগ, কোনো যোগ আমরা ব্যবহার করি না, কিন্তু পুনর্ফু বলে একটা যোগ আছে, কৃষ্ণমূর্তিজি তিনি বলে গেছেন, তা সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরব। রুলিং প্ল্যানেটস, এটা কৃষ্ণমূর্তিজির বলা যেতে পারে যে সবচাইতে ম্যাগনিফিসিয়েন্ট ডিসকভারি। আমি শব্দটা কেমন বললাম জানি না, আমার ইংরেজিটা খুব ভালো নয়। তো রুলিং প্ল্যানেট একটা ওনার একটা ভীষণ বড় একটা সাফল্য। রুলিং প্ল্যানেটের আমি বিধিটা কৃষ্ণমূর্তিজি যেভাবে বলেছে আমি সেইভাবে ডিসকাস করব। রুলিং প্ল্যানেটের একদম স্পেসিফিক রুল দিয়েছেন। বিটিআর, বার্থ টাইম রেকটিফিকেশন, কারণ আপনারা সবাই জানেন কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষে আমরা সাবলর্ড লেভেলে যাকে গিয়ে প্রেডিকশন করব। সাবলর্ড লেভেলে প্রেডিকশন করতে গেলে একটা মানুষের জন্মের সময়টা খুব অ্যাকুরেট হওয়াটা উচিত, কিন্তু অ্যাকুরেট মানুষের জন্ম সময় হওয়াটা খুব কঠিন বিষয়। অন্ততপক্ষে আগেও ছিল না, আজকের তারিখেও, কারণ জন্ম যখন কারো হয়, যিনি জন্ম গ্রহণ করছেন এবং যিনি জন্মদাত্রী, তাদের দুজনেরই হুঁশ থাকে। সেখানে তৃতীয় কোনো ব্যক্তি বা থার্ড পার্টি, যারা আমাদের কেউ নয়, না মায়ের না সন্তানের, তারা সেই জন্মের জেনারেলি উইটনেস থাকে, আদার ডক্টর অর নার্স জেনারেলি। তো তারা একটা সময় দেয় এবং তাদের
উপর ভরসা করেই কিন্তু একটা আমরা জন্ম সময়টাকে ধরি, এটাকে কংক্রিট, কিন্তু এটা অনেক ক্ষেত্রে হতেই পারে অদল বদল। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে জন্মের সময়টা অ্যাকুরেট কিনা? প্রাচীনকাল থেকে আমাদের ভারতবর্ষে যখন থেকে জ্যোতিষ সৃষ্টি হয়েছে তারপর থেকেই কিন্তু কারো জন্ম সময় ঠিক কিনা, অর্থাৎ লগ্ন শুদ্ধির জন্য বহু রুল আছে। খনার অনেক বচনও আছে। খনার একটা বচন আছে, লগ্ন যথা চন্দ্র তথা অথবা ত্রিকোণে, এরকম একটা বচন আছে। তাই এগুলো সমস্ত কিছু বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতিতে আমরা রুলিং প্ল্যানেটের সহায়তায় কিভাবে বুঝবো একটা জন্মের সময় ঠিক কিনা। এবং তার সঙ্গে সঙ্গে আমি আরো একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে রুল অফ অরিজিন। এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি, রুল অফ অরিজিনের ইনভেন্টর আমার গুরুজি ডক্টর অ্যান্ড্রু দত্তা। হি ইজ দ্য ইনভেন্টর অফ দিস রুল। ওনার বক্তব্য, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কয়েকশো বছরের অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, এবং ওনার পূর্বপুরুষ যারা মা বাবা ঠাকুরদাদা ঠাকুমা তারা যারা জ্যোতিষ প্র্যাকটিস করেছেন তাদের কাছে একটা রিসার্চ ছিল লগ্ন নির্ণয় করার বা জন্ম সময়টাকে শুদ্ধিকরণ করার। সেইটাকে উনি কেপি অ্যাস্ট্রোলজির সঙ্গে মার্জ করে যে রুল করেছেন সেটার নাম রুল অফ অরিজিন। এবং আমি আমার ব্যক্তিগত জীবনে বলছি, আমি কিন্তু রুল অফ অরিজিনের ভীষণ প্রয়োগ করি, সর্বদা প্রয়োগ করি, এবং আমি তাতে যথেষ্টভাবে দেখেছি, আমি তাতে আমি সাকসেস পেয়েছি, এবং আপনারাও নিশ্চিতভাবে পাবেন। এটাকে আমি আমার খুব নিজেদের ঘরের রুল মনে করি, আমার গুরুজির তৈরি করা রুল। তো আমি ভাববই এটা বহু কৃষ্ণমূর্তি প্র্যাকটিশনার, কেপি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিশনার যারা কিন্তু রুল অফ অরিজিনটা প্র্যাকটিস করে না বা জানে না, বা বা তারা এই বিষয়টা বিশ্বাস করে কিনা আমি জানি না, কিন্তু আমি ভীষণ বিশ্বাস করি, সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো। হোরারি প্রিন্সিপাল ইন কেপি অ্যাস্ট্রোলজি। দেখুন, হোরারি মানে হোরা, হোরা মানে অহোরাত্র, হো আহ রাত্র মানে দিবারাত্রি, দিবারাত্রির প্রিন্সিপাল। তো এটাকে মুহূর্ত জ্যোতিষও বলা যেতে পারে। হোরারি অ্যাস্ট্রোলজি বেদিকে, পরাশরীতে, জৈমিনীতে সবই হয়। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে হোরারি প্রিন্সিপালটা কেমন আমি কিন্তু সেটা আপনাদের তুলে ধরবো, এবং রুলগুলোও বলবো, কেপি রুল, একদম স্পেসিফিক রুল। তার সঙ্গে সঙ্গে আমার গুরুজি কি কি অ্যাড অন করেছেন সেগুলোও বলবো। জাজমেন্ট অফ ইভেন্ট। জাজমেন্ট অফ ইভেন্ট মানে টাইমিং অফ এনি ইভেন্ট ইন ফিউচার। এক্ষেত্রে আপনাকে বলে রাখি, কৃষ্ণমূর্তিজি পিন পয়েন্ট টাইমিং এর জন্য একটা স্পেসিফিক নিয়ম দিয়ে গেছেন। পিন পয়েন্ট টাইমিং মানে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করলো বিয়ে হবে হ্যাঁ কি না, আপনি নিশ্চিতভাবে উত্তর দিলে হ্যাঁ আপনার বিয়ে হবে। তারপরে যদি সে প্রশ্ন করে আচ্ছা আমাকে কবে হবে বলুন, আমরা তাকে বলতে পারি আগামী 1 বছরে হতে পারে, আচ্ছা পরের বছর হয়ে যাবে আশা করছি, এরকম বলতে পারি, বা 3-4 বছর পরে হবে বলতে পারি। কৃষ্ণমূর্তি যে একটা যে রুল দিয়েছে সেই রুলটাকে আমরা যদি সাধন করতে পারি, আমরা বলে দেবো তাকে সাচ অ্যান্ড সাচ ইয়ার, সাচ অ্যান্ড সাচ মান্থ, সাচ অ্যান্ড সাচ স্পেসিফিক ডেটে তোমার হবে বিয়ে। অর্থাৎ আমরা কারো দিবস পর্যন্ত বলে দিতে পারি যদি আমরা রুলটাকে সাধন করতে পারি। আমি রুল আপনাদের শিখিয়ে দেব, প্রয়োগ বিধি শিখিয়ে দেবো ভীষণভাবে। যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে অনেকে বলে যে আমাদের কাছে আমার 200-500 স্টানিং প্রেডিকশন আছে। ওই স্টানিং প্রেডিকশন মানে স্টানিং টাইমিং। আপনি বলে দেবেন আপনার এই মাসের এই দিনে আপনার ওই ঘটনাটা ঘটবে, এবং তার জীবনে ওই দিনেই ঘটবে, আপনার প্রেডিকশনটা যদি সত্যি থাকে, কারণ পদ্ধতি একদম সত্য। আমি সেই পদ্ধতি আপনাদের বলবো, অরিজিনাল পদ্ধতি। ইনস্ট্যান্ট প্রশ্ন, শর্টকাট মেথডও জেনে রাখতে হবে, হ্যাঁ না বলে দেবো কিভাবে। ইনস্ট্যান্ট প্রশ্ন, সে বিষয়ে আমি আপনাদেরকে ডিসকাস করবো। কেপি অ্যাস্ট্রোলজি, থ্রু কেপি অ্যাস্ট্রোলজি কেউ বললো কোনো ইনস্ট্যান্ট প্রশ্ন, তাকে হ্যাঁ বা না কিভাবে বলবো তারও শর্টকাট মেথড আমি শিখিয়ে রাখবো। আমার এই ক্লাসটা শুরু হবে ফ্রম 27 মার্চ 2024, 27 মার্চ 2024 থেকে শুরু হবে। উইকলি 3 ডেজ ক্লাস, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ওয়েডনেসডে, ফ্রাইডে অ্যান্ড সানডে 9:30 PM, রাত্রি 9:30 থেকে। এই প্রসঙ্গে আমি বলে রাখি, ক্লাসটা অ্যাপ্রক্সিমেট আমি 1 ঘন্টা বলি। আমি ধরুন কোনো একটা সেদিনকার টপিক থাকবে, আমি কিন্তু প্রথমে 1 ঘন্টা ডিসকাস করব। আমি 1 ঘন্টা ডিসকাস করার পর ছেড়ে দিই। চেষ্টা করি আমি যখন বলবো তখন আপনাদেরকে আমিও বলবো, আমি সব ক্লাসেই বলি যে আপনারা মিউট রাখবেন, আমি যা বলছি শুনে যান, নোট ডাউন করে নেবেন। প্রয়োজন পড়লে যেটা হলো শেষে গিয়ে সমস্ত প্রশ্নগুলো করেন, এটা একটা অপশন। সেকেন্ডলি,
কোনো একদিন কোনো ক্লাসে আমি যা যা বললাম সেই দিনের ধরুন সঙ্গে সঙ্গে আপনাদের প্রশ্নটা মাথায় এলো না, ক্লাসের শেষেও হয়তো দিতে পারলেন না, আমি রেকর্ডিংটা চেষ্টা করি দিনের দিন পাঠিয়ে দেওয়ার বা পরের দিন সকালের মধ্যে পাঠিয়ে দেওয়ার। রেকর্ডিংটা দেখার পর আপনি প্রশ্নটা স্পেসিফিক করলেন, তাহলে সেই প্রশ্নটা কখন করবেন? নেক্সট ডে যখন ক্লাস শুরু হবে, একদম ক্লাসের শুরুতে। নিয়ম হচ্ছে ক্লাসের শুরুতে আপনার পুরনো যত প্রশ্ন আছে আপনি করে নেন, তারপরে আমি টপিক শুরু করব, টপিক শেষ হওয়ার পর ওই দিন টপিকের যদি কোনো প্রশ্ন থাকে করে নেন। রবিবার, শুক্রবার, বুধবার, সপ্তাহে 3 দিন রাত্রি 9:30। জেনারেলি দেখেছি, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স এতদিন থেকে, যে যারা কাজ কর্ম ব্যবসা চাকরি বিভিন্ন প্রফেশন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, 9:30 থেকে 10:30 এই সময়টা সাধারণত সবাই মোটামুটি পেয়ে যায়, তাই এই সময়টা রেখেছি। ক্লাস ল্যাঙ্গুয়েজ বাংলায়, ক্লাস ল্যাঙ্গুয়েজ ইন বেঙ্গলি, বাংলায় কথাবার্তা বলবো আমি। স্টাডি মেটেরিয়াল কিন্তু ইংরেজিতে দেব। কেন না, দেখুন কৃষ্ণমূর্তি জি তিনি সাউথ ইন্ডিয়ান এবং তিনি যত রিসার্চ পেপার সবই ইংরেজিতে দিয়েছেন। তার যে 6 রিডার আপনারা কিনে পড়তে পারেন, 6 রিডারটা সবটাই ইংরেজিতে, আর আমি সবটাই ইংরেজিতে দিতে বাধ্য। আমি ওই রুলকে ভাঙিনি, আমার ভাঙার মতো সাহস হয়নি। কৃষ্ণমূর্তিজি যে রুল দিয়েছেন সেটাকে ভেঙে বাংলায় ট্রান্সলেট করার মতো সাহস আমার হয়নি। জানি না, হয়তো আমার এতটা জ্ঞানগম্যি নেই বা আমার ইংরেজিও অত ভালো কিনা আমি জানি না, তাই ওই রুলটাকেই রেখেছি। তবে যে রুলগুলো আছে আমি কিন্তু একদম গল্পের ছলে বিশ্লেষণ করার চেষ্টা করব। নোটস যদি কিছু লেখাই একদম সহজ গোদা বাংলায় লিখিয়ে দেবো, এটা হলে এটা হয় যদি প্রয়োজন পড়ে। আমি হিন্দি যখন ক্লাস করেছি তখন আমি আমি তো হিন্দি লিখতে পারি না, আমি তখন হিংলিশে লিখিয়েছি, হিংলিশ। এবারে আমি বাংলায় লিখিয়ে দেবো। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং কিন্তু আপনারা পাবেন। আচ্ছা, তারপরে রেকর্ডিং বিষয়ে আমি বলে রাখি, রেকর্ডিং কিন্তু আপনার এমনি নয় যে আমি ওই 6 দিন পর তুলে নেব। আমি রেকর্ডিং এখনো পর্যন্ত আমার বহু রেকর্ডিং যাদেরকে দিয়েছি আমি রেকর্ডিং ডিস্ট্রয় করিনি। ভাই ক্লাস করেছি, আপনারা শুনেছেন, আপনার জিনিস, আমি বলেছি এটা আমার নয়। ক্লাসটা যখন দিচ্ছি তখন ক্লাসটা আপনাদের, আপনার প্রাপ্য। আপনি রেকর্ডিং কাছে রেখে দিন, যতদিন রাখবেন, আমার তাতে কিছু যায় আসে না। সাধারণত এরকম আমার এখনো চিন্তা ভাবনা নেই যে রেকর্ডিং ডিলিট করব, তো আশা করছি থাকবে। সার্টিফিকেট আমি দেবো আমার ইউনিভার্সাল রিসার্চ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোলজি নিউমোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স, ISO 9001:2015 সার্টিফাইড, ISO 29,990 2010, 10,002 2018, এই সমস্ত সার্টিফাইড করা আছে। আমি এর ভিতরের মর্ম খুব বিশেষ জানি না, কিন্তু আমার যে সংস্থা আমার খুব পরিচিত ভাইরা তারা করিয়ে দিয়েছে, ফর্ম টর্ম ফিল আপ করিয়ে, এবং আমার ইনস্টিটিউট এই ধরনের এই সব সার্টিফিকেটগুলো হোল্ড করে। আপনারা যে কোনো সময় আমাকে কল করতে পারেন 9163759555। ও সরি, আমার বড় ভুল হয়েছে, 955 নয় 9555 হবে। এই হচ্ছে আমার ফোন নাম্বার। এই প্রসঙ্গে আর একটা জিনিস দেখিয়ে রাখি, আমি যে সার্টিফিকেটগুলো দিই এই ধরনের সার্টিফিকেট আপনারা পাবেন। আমার কোনো কিছু লোকাছুপি নেই, আমি সবটাই খোলা করি। কোনো একজনের সার্টিফিকেট এইভাবেই আমি সার্টিফিকেট দিই, এটা আমার সার্টিফিকেট, আমার সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট, এই আমার সার্টিফিকেট। আর এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, একদম শেষ কথা, এই কথাটা না বললে নয়, এর জন্যই আমার করা। কোর্স ফিস 4,500 টাকা। এটা হলো আমার যা যা বলার। এবারে আর একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আমি কেপি স্টার ওয়ানে আমি করাই। এর পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড বলি। কেপি স্টার ওয়ান বহু বছর ফ্রি ছিল, ধরে নিন অনেক বছর। তা আমি প্রায় 10-12 বছর ধরে যতদিন ফ্রি ছিল ততদিন কেপি স্টার ওয়ানেই আমি কাজ করতাম, বেশ ভালোই করতাম, কোনো অসুবিধা হতো না। তারপরে এরা যে কোনো কারণেই হোক এটা পেড করে দিল। তা আমি এটাকে, যেহেতু আমি দেখতে অভ্যস্ত, আমি এই সফটওয়্যারটাকে আর ছাড়িনি। কেপির প্রেডিকশন আমি এতেই করি, অন্যান্য প্রেডিকশন অনেক আলাদা সফটওয়্যার আছে। আমি এতদিন পর্যন্ত ক্লাস নিয়েছি কেপি স্টার ওয়ানেই নিয়েছি, এবং কেপি স্টার ওয়ানের যে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে আমার ভালো লাগে, মনে হয় আপনাদেরও বেশ ভালো লাগবে। আমি কেপি স্টার ওয়ানে করাবো। আচ্ছা, আরেকটা বিষয়, আমার পিডিএফগুলো কীরকম হয়, একটা পিডিএফ আমি দেখাচ্ছি। এটা একটা চাইল্ড বার্থের পিডিএফ। এই পিডিএফটা ঠিক এইরকম ধরনের একটা ছোট্ট পিডিএফ। এখানে যে রুলগুলো দেওয়া আছে এইসব রুলগুলো ঠিক এইরকম পিডিএফ। ধরো এরকম ছোট ছোট, আমি অনেক কাগজপত্র অনেক নথিপত্র দেব না,
আমি যা দেব, আমি একটু বকবকের লোক, মানে বকবো বেশি, লেখালেখিটা কম। আমি যতটা কথাতেই প্রকাশ করার চেষ্টা করি ভাষাতে, এটা আমার হয়তো আমার ট্রেড বা কোয়ালিটি। আর আমি এইভাবেই দেবো, এইরকম ধরনের আমি নোটস বা স্টাডি মেটেরিয়াল দেব। এবার চলে আসি, আমার যা দেখানোর হয়ে গেছে, স্টপ প্রেজেন্টিং করে আমি এবার আপনাদের সামনে আমার যা বলার হয়ে গেছে। এবার আপনারা যদি কিছু বলেন, আমি সেই অপেক্ষায় আছি। স্যার, আমার দুটো প্রশ্ন ছিল। বলুন না। এই যে আপনি যে কোর্সটা করাবেন, এই কোর্সটা সম্পন্ন হওয়ার পরে এই মানে কোর্স ভিত্তিক ভাবে যে নলেজটা আছে, এটা কি আরো দরকার হবে নাকি এতটুকু দিয়েই সব সময় প্র্যাকটিসটা করা যাবে? দেখুন, যদি সাবজেক্টটা তো রিসার্চ বেসড, এবং এই রিসার্চ বেসড বিষয়টাতে বা বিষয়টা তো পুরো রিসার্চের, আমি 24টা মাত্র ক্লাস দেব, খুব সত্যি কথা বলছি, এবং 24 ক্লাসে আমি পুরো জ্যোতিষ শেখাতে পারবো না। আমি কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতিটাকে আমি দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে একটা ফ্রেমিং করে সেটাকে আমি 24 ক্লাসের ডিজাইন করেছি। এবং আমি আমার নিজের অভিজ্ঞতায় বলছি, আমি এতগুলো যে ব্যাচে দিয়েছি, আমি দেখেছি 24 ক্লাসে আমার যা যা বলার হয়ে যায়। আপনাকে যেটা দিলাম, আমার যে প্রত্যেকটা ভিডিওস থাকবে, ক্লাস ভিডিও, এক একটা ভিডিওকে আপনাকে অনেকবার দেখতে হবে, আপনি প্রেডিকশন এবং টাইমিং শিখে যাবেন। আমি আপনাকে কি বললাম, যে যে কোনো ধরনের লাইফ ইভেন্টের প্রেডিকশন আপনি করতে পারবেন। আমি তার কিন্তু সমস্ত টুলস প্রোভাইড করব এবং হাউ টু ইউটিলাইজ বলে দেব, এবং অনেক ইউটিলাইজ দেখিয়ে দেব। টাইমিং অফ ইভেন্ট, আমি কিভাবে টাইমিং অফ ইভেন্টের তার একদম বেসিক মেথড বলে দেবো, তার অ্যাপ্লিকেশন আমি একটা দুটো তিনটে করিয়ে দেখিয়ে দেবো, তারপর আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং আপনি যদি খুব খুব মানে যাকে বলে সাধনার সঙ্গে করেন, আমি আপনাদেরকে যে ফর্মুলা বা যে কথাগুলো বলবো, আমি আপনাদের একটা কথা বলতে পারি, পরম পূজ্য কৃষ্ণমূর্তিজি তার অ্যাকচুয়াল সাবজেক্ট, তিনি তার শিষ্য মানে আমি ফ্রম গুরু শিষ্য পরম্পরা পেয়েছি। আমি একটুকু এর মাঝখানে কোনো ব্রেকেজ হয়নি, একদম কৃষ্ণমূর্তিজির যা রুল, আমি সেই রুলই প্রোভাইড করবো, আমি সেটাই এক্সপ্লেন করব। সেটাকে আপনারা, হ্যাঁ, এটা কিন্তু শেষ হতে পারে না, কিন্তু এটা করে আপনি নিশ্চিতভাবে প্রেডিকশন টাইমিং করতে পারবেন। আপনি যদি ঠিকভাবে সাধন করেন কনফিডেন্টলি, আমি আপনাকে বলতে পারি আপনি বসে প্র্যাকটিসও করতে পারবেন চেম্বার। না, অনেক অনেক জায়গায় দেখেছি যে বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স এইভাবে না না, জ্যোতিষে করেছে। কোনো বেসিক অ্যাডভান্স মানে হতেই পারে না, আপনার এই সাবজেক্টে কোনো বেসিক অ্যাডভান্স হতেই আচ্ছা পারে স্যার, না। দেখেন, আমি একটা আচ্ছা, কথা আরেকটা বলছি, বিষয় হলো আপনার কোর্সের যে সিলেবাসটা দেখলাম, এখানে রেমেডি পার্ট দেখলাম না। হ্যাঁ, মানে রেমেডি রেমেডি যে ব্যাপারটা না থাকে, না, রেমেডি তো এটা রেমেডিয়াল এই কোর্স না, এটা ফুলি প্রেডিক্টিভ কোর্স, এটা ফুলি প্রেডিক্টিভ কোর্স। ও আচ্ছা, আরেকটা আমি কথা বলে রাখি, ধরুন যে ক্লায়েন্ট, আরেকটা কথা বলে রাখি, হ্যাঁ হ্যাঁ বলুন। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে যদি আপনাকে কেউ বলে এসে আমার বিয়ে হবে হ্যাঁ কি না, আপনি যদি তাকে আপনার প্রিন্সিপাল যা যা টেকনিক্স আছে অ্যাপ্লাই করে বলেন বিয়ে হবে না, তো কখনোই হবে না। ইয়েস অর নো, হতে পারে, হতে পারে না, এরকম মে নট বি, মে বি, এরকম কিছু বিষয় কিন্তু কেপিতে নেই। অ্যান্ড কৃষ্ণমূর্তিজি হিমসেলফ বিলিভ দ্যাট দেয়ার ইজ নো রেমেডি, ডেস্টিনি ফিক্স, ইট কান্ট বি চেঞ্জ। ভগবান বিধি যা লিখে দিয়েছে তা বদলাতে পারে না। কারো যদি বিধির লিখন থাকে তার বিয়ে হবে না, আমার যদি প্রেডিকশন বলে বিয়ে হবে না, তো তাকে আমি যদি 9টা গ্রহের 1 কেজি করেও স্টোন পড়িয়ে দিই, হবে না। এটা কেপি রুল। কিন্তু এটা আমি জানি না, আমি কিন্তু কন্ট্রাডিকশনে যাচ্ছি না। অনেক ঘটনা ঘটে যা প্রেডিকশন হলো হয় না, কিন্তু অনেক সময় অনেক মানুষের অনেক রকম সাধনা থাকে, আমি সেদিকে যাচ্ছি না। কৃষ্ণমূর্তিজির যা বিশ্বাস ছিল আমি সেটা আপনাদের তুলে ধরলাম। বাট রেমেডি হয়, কারণ আমি বাস্তুশাস্ত্রী, আমি বহুদিন বেদিক করেছি, জানি, নিউমোলজি করি, আমি নিজেকে নিজে ট্রান্সফর্ম করেছি।
আমি আপনাদেরকে, আপনারা এখানে অনেক গণ্যমান্য মানুষ আছেন, আপনাদের অনেকেই আছেন আমার থেকে যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক হাই, শুধু তাই নয় অনেক বিষয়ে অনেক বেশি আমার থেকে জানেন। হ্যাঁ, আমি জ্যোতিষটা শিখেছি। আমি আপনাদেরকে ডেকে কনফিডেন্টলি এই যে আপনাদেরকে একটা ওয়েবিনার করাচ্ছি, এটা আমার রেমেডির কিন্তু কাজ। আমি নিজেকে নিজে ট্রান্সফর্ম করেছি। আমি চোখ তুলে কথা বলতে পারতাম না, ভয় ছিল এত, আমি ভয় করতাম ওয়েবিনার কি নেব মানুষের সঙ্গে। আপনারা এখানে কে কে আছেন আমি তাই জানি না, অনেক যারা আছেন আমি জানি অনেকেই বিশেষ মানুষজন আছেন, কিন্তু আমি কনফিডেন্টলি যে দিতে পেরেছি দিস ইজ দ্য পাওয়ার অফ রেমেডি। অর্থাৎ রেমেডি হয়, কিন্তু এই কোর্সে আমি রেমেডি করাবো না, এটা রেমেডিয়াল কোর্স নয়। ঠিক আছে, আমি বোঝাতে কিন্তু পেরেছি? আচ্ছা, স্যার বলছি যে কেউ সেক্ষেত্রে যদি ধরুন যে কেউ আসলো আমার কাছে, এখন তার প্রবলেম হলো মানে বিয়ে হবে কি হবে না এটার হয়তো বা রেমেডি হবে না, এবার সৌভিক কিন্তু বাবু, অনেক ক্ষেত্রে হয় যে সৌভিক বাবু আপনার কথা আমি বুঝতে পেরেছি। দেখুন, এর তো শেখার শেষ নেই রেমেডির জন্য। আরেকটা বিষয়, হ্যাঁ, আপনার যদি কারো প্রবলেম কারো ধরতে পারেন তবেই আপনি রেমেডি করতে পারবেন। প্রবলেম যদি না ধরতে পারেন, সমস্যা বুঝতে পারলে রেমেডি ইজি করা যায়। আর রেমেডি মানে রিমেডিয়েট। রেমেডি বিষয়টা কিন্তু খুব সহজ, আমি আপনাদেরকে বলে রাখছি। রেমেডি বিষয়টা খুব সহজ যদি আপনি সমস্যাটা বুঝতে পারেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কেপি অ্যাস্ট্রোলজিতে বলে রেমেডি হয়নি। আমার একজন ক্লায়েন্ট ছিলেন কি আছেন, দিল্লি বেস। তার মা আমার কাছে একটি প্রেডিকশন নিয়ে এসেছিল। তার কোনো কারণে তার চতুর্থ, মানে তার মা চতুর্থ ফোর্থ হাউসটাই তার বাধক হচ্ছিল, যেভাবেই হোক করতে চাইছিল। তা আমি ফোর্থ হাউস বাধক মানে আমি দেখলাম যে বিয়েতে বাধা মা, বিয়েতে বাধা ঘর। আমি তাকে বললাম দেখুন একটা কাজ করুন, মেয়ের বিয়ে নিয়ে আপনি বেশি চিন্তা ভাবনা করবেন না। মা বললো না, আমি ছাড়া আর কেউ বাবারই নেই। আমি বললাম হতেই পারে না, আপনি মেয়েকে মামার বাড়ি হোক অন্য কারো বাড়ি, মানে ফোর্থ হাউস মানে নিজের বাড়ি থেকে সরিয়ে দেন আর আপনার থেকে সরিয়ে দেন। মেয়ের বিয়ে আপনি মাথা লাগাবেন না, বিয়ে হয়ে গেলে মেয়ের বিয়েতে আপনি বরযাত্রীর মতো যাবেন, দেখবেন মেয়ের বিয়ে হয়ে যাবে। আমি জানি না তিনি আমার কথা শুনেছিলেন, যেহেতু বাধা চতুর্থ, যেহেতু বাধা মাতা বাধক প্রিন্সিপাল অনুসারে তাকে সরিয়ে দিতেই দেখা গেল বাধাটা হেঁটে গেল, তার বিয়েটা হয়ে গেল। দিস ইজ রেমেডি, এটা আমি বিশ্বাস করি। আমি বোঝাতে পেরেছি সৌভিক বাবু? হ্যাঁ স্যার, আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি তো কেপি কোর্স নিচ্ছেন। এখন যদি প্রশ্ন করি আপনাকে, যে অনেক ধরনের অ্যাস্ট্রোলজি তো আছে, বৈদিক বলেন, কেপি বলেন, নাড়ি বলেন, ইত্যাদি ইত্যাদি। তো আপনার দৃষ্টিকোণ থেকে জানতে চাচ্ছি যে কেন একজন মানুষ কেপিকে বেছে নেবে? না, এরকম কোনো বিষয় নেই। কেন মানুষ অ্যালোপ্যাথিকে বিষয় বেছে নেবে, কেন মানুষ হোমিওপ্যাথিকে বেছে নেবে, কোনো ডাক্তার বলতে পারে নাকি? এটা মানুষের চয়েস। সবটাই না, ভালো, আমি আমি সবটাই ভালো, আচ্ছা আচ্ছা। সবটাই ভালো। অল আর ক্রিম, এটা ঋষিরা বানিয়েছে, আমরা নয়। ভারতবর্ষের ঋষি মহর্ষিরা বানিয়েছে। পরাশর ভগবান, মহর্ষি পরাশর, তিনি প্রথম অ্যাস্ট্রোলজি মিল্ক করেছিলেন টোটাল নলেজটাকে। তাঁরই বংশে পরম পূজ্য জৈমিনী, তাকেও ভগবান বলতে পারি, তাঁরই বংশে, তার পুত্র বা নাতি এরকম কেউ হবেন, তিনি আবার নতুন আঙ্গিকে দেখা শুরু করলেন। তার মানে কি পরাশরটা ভুল, জৈমিনীটা ঠিক না? বোধ আর একদম নিজের দিক জায়গা থেকে দেখুন, শাস্ত্র কখনো ভুল হতে পারে না। অনেক বড় বড় হোমিওপ্যাথি ডাক্তার ক্যান্সার ছাড়িয়ে দেয়, আর অনেক এমবিবিএস ডাক্তার রুগী মেরে ফেলে। খারাপভাবে নেবেন না। আবার অনেক বড় অ্যালোপ্যাথি ডাক্তার আছে যারা ভগবান তুল্য। তা ডাক্তারিটা খারাপ নয়, যিনি ডাক্তারি করছেন তার নিজস্ব ক্যারিশমা। তা আমি অ্যাস্ট্রোলজি কখনো সাবজেক্ট ইজ ভেরি ফাইন। আমরা যারা করছি, আমরা যারা অ্যাস্ট্রোলজি শিখছি, আমরা যারা অ্যাস্ট্রোলজি রিসার্চ করছি, আমরা যারা প্রয়োগ করছি, আমাদের ওপর নির্ভর করছে আমি এটাকে কিভাবে ইউটিলাইজ করব আর মানুষ কিভাবে নেবে। আমি বোঝাতে পারলাম তো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার, আপনি আপনার কথায় বলেছেন যে কেপিতে যোগ ধরা হয় না, জাস্ট একটা যোগের কথা বলেছেন আপনি। তো এখানে কি বৈদিকে যেমন ধরুন যে সাড়ে সাতি, না না, এসব এরপরে কিছু নাই। নো নো নো, একদম কেপি সেপারেট, নিউ প্রিন্সিপাল, আলাদা প্রিন্সিপাল। অর্থাৎ আপনি যদি এখানে বৈদিক জানেন, কেপি যখন শিখবেন তখন বৈদিকটাকে মাথা থেকে ডিলিট করে নিতে হবে, বৈদিক প্রিন্সিপালকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে কেপিতে কোনো ব্যক্তির সাড়ে সাতি বলতে কিছু হয় আমি না। তো বলে দিলাম সমস্ত ডিলিট করতে হবে। 7.5 কেন, 8.5ও হবে না, সব ডিলিট করতে হবে। বোঝা আচ্ছা, যাচ্ছে? যে ওকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার আপনি কিছু সময় আগে বলেছিলেন যে সবকিছুই বৈদিক থেকেই এসেছে।
আমি এও বৈদিক বলেছি হচ্ছে স্পেসিফিক প্রিন্সিপাল নেওয়া হয়েছে, সেটা শুনেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ ব্যাস, তাহলে মানে স্পেসিফিক প্রিন্সিপাল মানে তাহলে 3.5 বা অনেক কিছু নেওয়া হয়নি, যেটা নেওয়া হয়েছে সেটাই আমি এই কোর্সে এক্সপ্লেন করব, ঠিক আছে? আচ্ছা 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 হ্যাঁ, আর কেউ কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ, আমার দুটো প্রশ্ন আছে। বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের কি কেপি স্টার ওয়ান কিনতে হবে, মানে হ্যাঁ, ল্যাপটপে ডাউনলোড করতে হবে? এটা কিভাবে পাবো বা কত এটার পেছনে খরচা হবে? দেখুন, কেপি স্টার ওয়ান একটা পেড সফটওয়্যার। আজকের দিনে ওদের বছরে 1500 টাকা লাইসেন্স ফি লাগে। আমি এর পিছনে বলি, অমিতাভ শ্রীবাস্তব বলে একজন ভদ্রলোক, তিনি দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় ছিলেন, তিনি একজন বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি দীর্ঘদিন এই সফটওয়্যারটা বানিয়ে দীর্ঘদিন ফ্রিতে সবাইকে দিয়েছেন। তারপরে উনি যখন রিটায়ার করলেন বছর 3 আগে, বললেন আমি ভাই রিটায়ার করে গেছি, এবার আমি এই সফটওয়্যারটাকে কিছু পয়সা নেব। তা উনি তখন ইয়ারলি একটা চার্জ নেওয়া শুরু করলেন। কেপি স্টার ওয়ান যখন সাইটে যাবেন, ক্রোমে গিয়ে কেপি স্টার ওয়ান যখন করবেন, তখন কেপি স্টার ওয়ানে নিচে ওদের ফোন নাম্বার আছে, অফিস আওয়ার্সে ওদেরকে ফোন করলে ওরা আপনাকে পুরো গাইড করবে। আপনি ডাউনলোডটা এখন আর ডাউনলোড ইনস্টল করা যায় না, মানে ওরা সবটাই ওরা কি করে এনিডেক্সে এসে ইনস্টল করে দেয় আপনার টোটালটা। শুধু চার্জটা ওরা যেটা নেবে আপনার মেল আইডি, আপনার ফোন নাম্বারে ওরা যে রেজিস্ট্রেশন যখন করবেন তখন ওরা এখন অনলাইন পেমেন্ট হলে ওরা আপনাকে পুরোটাই করে দেবে। এটা ওরা খুব সেফলি করে এবং আমি যতটুকু জানি। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি, কেপি স্টার ওয়ানটা কিন্তু আমি স্ট্যান্ডিং এরকম না যে আপনাকে কেপি স্টার ওয়ানে নিতে হবে, বহু সফটওয়্যার আছে, এটা আপনার চয়েস। আমি কেপি স্টার ওয়ানে শেখাবো, আপনি যে কোনো সফটওয়্যার জ্যোতিষ দীপিকা নিতে পারেন, হোরোসফট নিতে পারেন, বা আরো বহু সফটওয়্যার আছে, অনেক দামি সফটওয়্যারও আছে। কেপি স্টার ওয়ানটাই যে নিতে হবে এমন কোনো কথা নেই, কয়েকটা ফ্রি সফটওয়্যার আছে। শুরুতে যখন শিখবেন, আমি এই অ্যান্ড্রয়েডে জ্যোতিষা বলে একটা অ্যাপস আছে সফটওয়্যার, ওতেও শিখতে কাজ চালাতে পারেন। অ্যাস্ট্রোসেজও ওরাও কিন্তু ফ্রিতেই দেয়, কেপি সব কিছু দেয়, নারী কেপি সবই কিছু দেয়। কিন্তু পেড সফটওয়্যারে যে জিনিসগুলো থাকে সবটা আপনি ফ্রিতে পাবেন না। কেপি স্টার ওয়ান বছরে 1500 টাকা লাগে। আচ্ছা, জ্যোতিষ দীপিকা 3500 থেকে 3700 টাকা এরকম দাম, লাইফ টাইম। ওটাও ভালো সফটওয়্যার, ওটা বোধহয় কোনো কোনো কি সঞ্জয় সিংহানিয়া নাকি সঞ্জয় এরকম কারো নাম আছে। তো যাই হোক, তো সেটাও সফটওয়্যার আপনি নিতে পারেন। আর অনেক হোরোসফট আছে, হোরোসফট বোধহয় 7000 টাকা 7200 টাকা দাম। এটা আপনার চয়েস। আমি কিন্তু কাউকে বাঁধবো না যে আমি কেপি স্টার ওয়ান শেখাচ্ছি বলে আপনাকে কেপি স্টার ওয়ানেই নিতে হবে। সফটওয়্যার আর কেপি স্টার ওয়ান কি ল্যাপটপেই দেখতে পাওয়া যাবে না মোবাইলেও আসবে? ওটা পিসি ভার্সন, কেপি স্টার ওয়ান পিসি ভার্সন, ও আচ্ছা, অ্যান্ড্রয়েড ভার্সনটা নেই। আর মোবাইলের জন্য কোনো অ্যাপ হ্যাঁ, আপনি রেকমেন্ড করেন? জ্যোতিষা বলে একটা অ্যাপ আছে, খারাপ না, কেপি স্টেলার কিরকম হবে? খারাপ না, চালিয়ে নেওয়া যাবে, চালিয়ে নেওয়া যাবে। আচ্ছা, কিন্তু ডিগ্রিক্যালি ব্যাপারটা আসবে। তো আমি তো যখন ডিভিশনাল যখন নিরায়ণ চার্ট করাবো এবং যখন হাউস ডিভিশনাল সিস্টেম করাবো, তখন ডিগ্রিটা খুব গুরুত্বপূর্ণ। তো ওটা কেপি স্টার ওয়ান খুব ভালো রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আছে, যে রেকর্ডিং গুলো আপনি দেবেন, সেই রেকর্ডিং গুলো কি আমি আমার ল্যাপটপে ডাউনলোড করে নিতে পারবো, না এটা করতেই পারেন, ইউটিউবের মতো? করতেই পারেন, কোনো অসুবিধা নাই। কেন আপনাকে আমি বলছি, দেখেন আমি একটা জিনিস জানি, রেকর্ডিং এমন একটা বিষয়, এই যিনি লাইভ ক্লাস করলেন, আপনি লাইভ ক্লাস করার পর আপনার রেকর্ডিংটা প্রাপ্য, আপনি রেকর্ডিংটা নিলেন, ওই রেকর্ডিং থেকে যে নলেজটা আছে একমাত্র আপনি সাধন করতে পারবেন। শুধু রেকর্ডিং যদি কেউ করতে চায় তিনি কখনো সাধন করতে পারবেন না, কারণ ওখানে রাহু এফেক্ট এসে যায়। ইউটিউবে টোটাল অ্যাস্ট্রোলজির যা কনসেপ্ট আছে ভরে ভরে আছে, যদি কেউ পুরো ইউটিউব বসে দেখে সে অ্যাস্ট্রোলজার হতে পারে, বাট ডেফিনেটলি কেউ কোনোদিন পারবে না, কারণ ওখানে পুরো রাহু এফেক্ট থাকে। বিনা জুপিটারিক এফেক্টে জ্ঞান হয় না। গুরু শিষ্য পরম্পরা, এটা তো গুরুমুখী বিদ্যা। আমি যতই কম জানি বা বেশি জানি, যাই জানি, আমি যেটুকু জানি, যদি আমি মানে একদম সামনাসামনি আপনাদেরকে যদি বা কাউকে যদি আমি সেটাকে শেয়ার করি, তিনি 100% পাবেন। যখনই ওটা রেকর্ডিং হবে, আপনি ভিডিও গুলো কিভাবে দেবেন? হোয়াটসঅ্যাপে দেবেন না কোনো আমি একটা গ্রুপ বানাবো, ইমেলে দেবেন? আমি একটা গ্রুপ বানাবো। আমি খুব সহজ সরল ভাবে কাজ করি। আমি একটা গ্রুপ বানাবো, সেই গ্রুপেই সবাইকে লিংক দেবো, সেই গ্রুপেই সবাই জয়েন করবেন, সেই গ্রুপেই আমি একটাই মাত্র ভিডিও শেয়ার করে দেবো, যে যার আপনি। আমি কোনো চাবি তালাক কিচ্ছু করিনি। গ্রুপটা হোয়াটসঅ্যাপে তো?
ওকে। আর আপনি কোনো বই সাজেস্ট করবেন আমাদের বই কেপি নিশ্চয়ই রিডার সাজেস্ট করব, ছাড়া? আমি কেপি ওই 6 রিডারটাই সাজেস্ট করব। আচ্ছা, আরেকটা আচ্ছা, আমি বই সাজেস্ট করতে পারি। গোপাল ভট্টাচার্য, ওনার বোধহয় কলকাতা ইনস্টিটিউট আছে, উনি ভালো অ্যাস্ট্রোলজার। গোপাল ভট্টাচার্য, ওনার কিন্তু কেপি অ্যাস্ট্রোলজির বই আছে, আপনি বাংলা এডিশন ওনার ভালো পাবেন। আর বিকাশ রাহার বইগুলো কিরকম হবে? বিকাশ রাহার বই আমি শুনেছি, আমার পড়া হয়নি কখনো, সেই জন্য খারাপ বা ভালো আমি বলতে পারবো না। আমি গোপাল ভট্টাচার্যের বইটা আমি কিন্তু পড়েছি, দেখেছি, ভালো। ভালো বই। হুম, একটাই ভলিউম আছে, আমি দেখেছি বইটা। খারাপ নয়, ভালো। 350 টাকার মতো দাম পড়ে, 300, 350, 400-র মধ্যে দাম পড়ে, মনে হয় এরকম দাম পড়ে, খারাপ নয় বইটা। আচ্ছা। ঠিক আছে, আর ইংলিশ বই বলতে আপনি 6টা রিডারের কথাই 6 বলছেন? রিডার, টোটাল 6 রিডার। যদি 6 রিডার ওল্ড, 6 রিডার না, ওনার ফ্যামিলি, মানে ওনার পরিবারের, ওনার ছেলে নাতনি সবাই তো শেখায় কৃষ্ণমূর্তিজি, তা ওনাদের একটা পারিবারিক একটা বই, ফ্যামিলি ওরা। আমি কখনো খোঁজ করিনি, আমি শুনেছি বইটা নাকি খুব ভালো, অথেন্টিক। অনেক রাইটারের আছে, আপনি অ্যামাজনেও খোঁজ করলে পাবেন। তবে 6 রিডারটা কেউই সাধারণত করেনি। 6 রিডার ওনার রিসার্চ পেপার, উনি আর্থিস্টা ম্যাগাজিনে, ওনার আর্থিস্টা ম্যাগাজিন ছিল, সেই পত্রিকাতে উনি ওনার রিসার্চ পেপার, রিসার্চটা রেগুলার ওয়াইজ রিভিল করা শুরু করেছিলেন, সেটাই একটা জায়গায় করে সেটা 6 রিডার বানানো হয়েছে। স্যার একটা কথা ছিল, একটু বলুন প্রশ্ন না, করব। বলুন। হ্যাঁ স্যার, বলছি আপনি যে কথাটা বলছিলেন যে জ্যোতিষ অ্যাপ বলে একটা অ্যাপ আছে মোবাইলে, তো সেই অ্যাপসটায় দেখছিলাম যে সিগনিফিকেটরস যেগুলো রয়েছে ওখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এরকম বিভিন্ন সিগনিফিকেটরস গুলো রয়েছে, কিন্তু অনেক সফটওয়্যারে আবার সিগনিফিকেটরস গুলো অ্যাজ এ হোল রয়েছে, মানে কোনো গ্রুপ এ সিগনিফিকেটরস, গ্রুপ বি সিগনিফিকেটরস এরকম নেই। তো এখানে কি কোনো পার্থক্য হচ্ছে স্যার অ্যাপসটার দেখুন, আমি সঙ্গে, না মানে? আপনাদেরকে ম্যানুয়াল শিখিয়ে দেবো বিষয়টা, ওকে। কিভাবে সিগনিফিকেটর বার করতে হয়। অ্যাপস যেমন সব বানায়া দেয়, আমি কিন্তু ম্যানুয়ালি সিগনিফিকেটর বার করার কৌশল শিখিয়ে দেবো। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আরেকটা স্যার, কথা স্যার বলছি যে এখানে বিংশোত্তরী যে স্যার দশার একটা কথা বলছেন, আমরা যে বৈদিকে বিংশোত্তরী দশা ইউজ করি সেই বিংশোত্তরী দশাই তো এখানে? হ্যাঁ। হুম। ওকে, ঠিক। ইয়েস স্যার, ফোর্থ ফোল্ড সিগনিফিকেটর কি কেপি অ্যাস্ট্রোলজির কোনো আমি ওই বললাম যে ইভেন্ট, টাইমিং অফ ইভেন্ট হবে, পিন পয়েন্ট টাইমিং যাব, পিন পয়েন্ট টাইমিং এ 4টে স্টেপ হবে, একটা সিগনিফিকেটর, জয়েন্ট সিগনিফিকেটর, এফেক্টিভ সিগনিফিকেটর, তারপরে আমি ফ্রুটফুল সিগনিফিকেটর, 4 লেয়ার হবে। 4 লেয়ার ক্রস করার পর কোনো একটা প্ল্যানেট পিন পয়েন্ট, মানে কোনো, তারপরে দশাভুক্তি অন্তরা এবং রুলিং প্ল্যানেটের সঙ্গে লাস্ট ট্রানজিটের সঙ্গে মিলিয়ে একটা লোককে বলবো যে তোমার বিয়ে হবে 2026 সালের জুলাই মাসের 7 তারিখে, আর সেই 7 তারিখেই তার বিয়ে হয়ে যাবে। এই যে এতটা বিষয়টা বলবো, সেটা বার করা একটা স্টেপ বাই স্টেপ এবং একদম অ্যাকুরেট নিয়মে যেতে হবে, কিন্তু এটা একটু কঠিন, কিন্তু এমন কঠিন নয় যে আমরা পারবো না। আমি পেরেছি, আপনারাও পারবেন, ইজি পারবেন। আমার মাথা খুব খুব মানে দামি মাথা নয়, আমার খুব কম দামি ইঞ্জিন, তবু আমি পেরে গেছি, আপনারা তো পারবেনই। ঠিক আছে স্যার, এখানে কি ট্রানজিট পড়ানো হবে? টাইমিং অফ ট্রানজিট রুল পড়াবো, তো শেখাবো তো, কেপির ট্রানজিট, কৃষ্ণমূর্তি স্যার ট্রানজিট। হ্যালো হ্যাঁ, বলুন। স্যার, বলছি যে টিপিতে আপনি যেটা বললেন রেমেডিয়াল মেজারমেন্ট যদি দেওয়া হয় না, ইন দ্যাট কেস কোনো মানে কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার সাপোজ কোন প্ল্যানেটকে আমার স্ট্রং করা দরকার, বা ইন ফিউচারে কোন প্ল্যানেটের উপর আমি যেরকম বৈদিক হ্যাঁ, দেখুন একটা কথা, জুপিটারকে স্ট্রং করুন বা কোনো মার্কারিকে প্ল্যানেটকে স্ট্রং করুন। স্ট্রং আর কোনো প্ল্যানেটকে লুজার করাই যায় না, কখনো করা যায় না। কিন্তু একটা কথা তাহলে বলি, বাজারে যে স্টোন আমি বাজার বিক্রি বাজার হয় বা দেখুন, রত্ন বিক্রি হয়, এটা কি কোনো কাজ বাজারের নেই? কথায় তো আমি যাচ্ছি না। আপনি একটা তো কনসেপ্ট শিখতে এসেছেন। আমার এত বছরের হ্যাঁ হ্যাঁ অভিজ্ঞতা আছে, আমি আপনাকে একটা কথা বলি। কৃষ্ণমূর্তিজি যে কথাটা বলে গেছে, ডেস্টিনি ইজ ফিক্স, তিনি অনেক পণ্ডিত মানুষ ছিলেন। আরেকটা কথা, আমাদের প্রাচীনকালে এই যে আজকের তারিখ আমরা স্টোন ইউজ করি, আমি বলবো না একদম ভুল, স্টোন ভীষণ কাজ করে, আই বিলিভ দ্যাট, বাট দ্যাট মিনস নট কি স্টোন আমাকে পরিচালনা করবে। হ্যাঁ, আমি স্টোন ইউজ করতে পারি। আর এখানে একটা কথা বলি আপনাকে, যদি কেউ রেমেডি করতে চায়, যে কেউ রেমেডি করতে পারে, কিন্তু রেমেডি করতে গেলে
তাকে প্রবলেমটা খুব সুন্দর বুঝতে হবে, তবে তিনি রেমেডিটা করতে পারবেন। এবং যিনি প্রবলেম খুব ভালো বুঝতে পারবেন তিনি তাদের রেমেডি তো 9টা প্ল্যানেটে 9টা মন্ত্র আছে। আমাকে আমার গুরুজি একটা রেমেডি বলেছিল, বললো শোনো আমি আমার রেমেডির কথা বলছি। কোনো একজনের চার্টে ওনার সেই চার্টটা দেখে মনে হয়েছিল ওনার চার্টের ওপর থেকে নিচে পর্যন্ত সব জায়গাতে উনি দেখছেন রাহুর ইনভলভমেন্ট। বলছে রাহু ইজ এ প্ল্যানেট, ওনার চার্টে ওনার হরোস্কোপে রাহুর ইনভলভমেন্ট সব জায়গাতে, রাহু সব জায়গায় নাক গলিয়ে বসে আছে। বলে তাহলে রাহুকে খুশি করলে সব জায়গাটা ঠিক হবে। তিনি ওনাকে রাহুকে 1 মাস করে মন্ত্র করতে বলেছিলেন, বীজ মন্ত্র। বলে রাহুর বীজ মন্ত্র রোজ করবে। তিনি করার পর 1 মাস পরে বলছে আমি এত কনফিডেন্ট গেইন করেছি আপনি ভাবতে পারবেন না, সমস্ত প্রবলেমগুলো আমার কাছে প্রবলেম মনে হচ্ছে না। ব্যাপারটা বুঝবেন, প্রবলেম যে ছিল না সে সেই জায়গাতেই থাকবে, ওভারকাম আমায় করতে হবে। প্রবলেম নিজে পায়ে হেঁটে পালিয়ে যাবে না। রেমেডি করলে কারো সমস্যা পায়ে হেঁটে পালায় না। রেমেডি যদি কেউ করে সে এতটা বেশি সমর্থ হয়ে ওঠে সে প্রবলেমটা নিজে ওভারকাম করতে পারে যদি কেউ রেমেডি করে। এবং রেমেডিটা মানুষের সরাসরি মানে অভ্যন্তরীণ লেভেলে মানুষকে রেমেডি অভ্যন্তরীণ মানুষের মানসিক আধ্যাত্মিক লেভেলে 3টে লেভেল, তো ফিজিক্যাল লেভেল, মেন্টাল লেভেল অ্যান্ড স্পিরিচুয়াল লেভেল, 3 লেয়ার। তো মানুষ আমরা তো পিণ্ড দেশে থাকি, তো রেমেডি করলে মানুষের ওপরের 2টো লেভেলেও ভালো হিট করে, তাতে করে মানুষ অনেকটা বেশি নিজেকে নিজস্ব মনে করে। আমি বোঝাতে পেরেছি তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে স্যার, পারলাম। একটা বিষয় হলো যে আপনি কিছু সময় আগে বলেছিলেন যে আপনি নিজে রেমেডি নিয়ে অনেক রেজাল্ট পেয়েছেন। তো এই যে রেমেডি আপনি নিয়েছেন এটা কি এই কোর্সের পার্ট কেপি? নয়। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনি কোন পদ্ধতির রেমেডি আমি নিয়েছেন? বাস্তু রেমেডি করি, আমি নিউরোলজি করি, আমি বৈদিক রেমেডি করি, আমি স্টোন রেমেডি করি, যখন যা হয় করি। আমি নেম কারেকশনস করতে পারি, আমি লোগো ডিজাইন করতে পারি, আমি ব্র্যান্ডিং করতে পারি, রয়্যাল সিল বানাতে পারি, আচ্ছা স্যার, সেই ক্ষেত্রে বলি যে নিউমেরোলজিক্যাল যে রেমেডিটা সব হয়, কিছু করি। নিউরোলজি করি বা বৈদিক আমি স্টোন রেমেডিও করি, কিন্তু এই কোর্সের সেগুলো পার্ট নয়। ঠিক আছে? আচ্ছা, কিন্তু আপনার কথা ধরে বলছি যে সংখ্যাতাত্ত্বিক যে রেমেডি গুলো হয়, সংখ্যার ব্যবহার, এইটাকে আপনি বেশি গুরুত্ব দেন না নাকি আমি দেখুন, পাথর? আমি কোনো গুরুত্ব আমি কিন্তু কোনো গুরুত্ব কম বেসারে যাব না। আপনি আপনার হয়তো কোথাও বুঝতে ভুল হয়েছে। আমি কিন্তু সবটাই বলছি, অল আর গুড, কোনোটা ভুল নয়। ব্যবহার বিধি যিনি করছেন তিনি যদি ঠিক হয়, আমি যতটা প্রকৃতি আমায় ততটা উপহার দেবে, সোজা কথা। তাই সব ঠিক। না, কথাটা কেন জিজ্ঞেস করলাম, ধরুন যে সংখ্যার ব্যবহারের যে রেমেডি এগুলো কিন্তু প্রায় কস্টলেস, না আমি কিন্তু যখনই ওদিকে গিয়ে যাচ্ছি না। আমি ওই আলোচনা তো আজকের ওয়েবিনারটা নয়। আমি আচ্ছা আপনাকে আচ্ছা সরি মানে অন্যভাবে নেবেন না। ওদিকে যাচ্ছি না। আর এখন ব্যাপারটা হচ্ছে যে ডিসকাস বা কোনো বিষয়ে যুক্তিতর্কে গিয়ে লাভ নেই। বলে যুক্তিতর্কে কিছু হয় না, সব যে বিশ্বাসে হয়। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। চলুন, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলুন রিগার্ডিং দিস কোর্স। বলুন পল্লিশ, আপনারা অনেকেই হাত তুলেছেন। আর স্যার বলছি যে জৈমিন বা নাভি অ্যাস্ট্রোলজি সেটা কি কেপির সঙ্গে রিলেটেড বা কি, মানে সেটা কি আলাদা কোনো কিছু? নাভি অ্যাস্ট্রোলজি বা জৈমিন? আরেকবার বলুন। হ্যাঁ, বলছি যে নাভি অ্যাস্ট্রোলজি বা জৈমিন অ্যাস্ট্রোলজি এটা কি না না কেপির না সঙ্গে না না রিলেটেড বা আলাদা না কোনো না কিছু নাকি? না 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 কেপি একটা প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালে কৃষ্ণমূর্তিজি অনেক বিষয়গুলোকে অ্যাড অন করেছেন, অনেক ভালো ভালো বিষয়গুলোকে অ্যাড অন করেছেন, কিন্তু কোনোটার সঙ্গে এরকম নয় যে ওটার এটা অনুসারী। ঠিক আছে? মানে নাভি ইজ ডিফারেন্ট। সবটা আলাদা, পদ্ধতি সব আলাদা। আচ্ছা, নমস্কার স্যার। বলুন। বলবো স্যার? হ্যাঁ বলুন না। হ্যাঁ, নমস্কার স্যার, আমি পল্লশ্রী। আমি বেসিক্যালি বাঙালি, কলকাতায় বর্ন অ্যান্ড বট আপ, বাট আমি এখন থাকি নর্থ ইন্ডিয়ায়। আর একটু বলি, নইলে কোশ্চেনটা ফ্রেম করা যাবে না। আমি অ্যাস্ট্রোটক ও সঙ্গে আরো 2-3টে অ্যাপে কাজ করছি অ্যাজ আ ট্যারো কার্ড রিডার গত 6-7 বছর ধরে। আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে, আমার জ্যোতিষ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, একদম জিরোতে আমি। তো আপনি যেটা বললেন যে বেসিক কোর্স করাবেন, সেটা অ্যাকচুয়ালি আমার ওটাই দরকার ছিল, কারণ আমার একদম এবিসিডিও জানা নেই জ্যোতিষ সম্বন্ধে।
আমি ট্যারো করতে গিয়ে আর ক্লায়েন্ট নিতে গিয়ে আমার একটা ক্লায়েন্ট বেস আছে, আমি পার্সোনালিও ক্লায়েন্ট নেই ট্যারো। তো সেই ক্ষেত্রে আমার কিছু জায়গায় মনে হয়েছে যে জ্যোতিষের একটা ঘাটতি ট্যারোতে থেকে যায়। করতে গেলে বেশ কিছু জায়গায় ট্যারোটা খুব ভালো প্রেডিকশন দিতে পারে, আবার বেশ কিছু জায়গা আছে যেখানটায় জ্যোতিষের একটা সাহায্য দরকার হয়। যেমন আমাদের কাছে প্রচুর কোশ্চেন আসে, যেটা আপনি ইয়েস নোর বললেন, বিয়ে হবে কিনা, কখন হবে, এবং বেশ কিছু লোকের কোশ্চেন এরকম আসে যে আমার ওয়াইফ কেমন হবে, আমার হাজবেন্ড কেমন হবে, এই ধরনের কোশ্চেন। তো আমি জাস্ট জানতে চাইছিলাম, যেটা বিয়ের ব্যাপারে বা চাকরির ব্যাপারে আপনি বললেন যে এটা তো আমরা পাবোই, বাট এরকম কি কোনো কিছু সত্যি পাওয়া যায় জ্যোতিষে, যে পরবর্তীকালে তার হাজবেন্ড কেমন হবে বা ওয়াইফ কেমন হবে, এই সম্বন্ধে আমরা কি কোনো ধারণা পেতে পারি? জ্যোতিষ এসেইছে তো অদৃষ্টকে দেখার জন্য। অদৃষ্ট আচ্ছা। মানে কি? যা দেখা যায় না। দেখেন, হুম। অকাল্ট সায়েন্স, ট্যারো বলুন, জ্যোতিষ বলুন, যা কিছু সাবজেক্ট বলুন, এটার উদ্ভবই হয়েছিল মানুষের পঞ্চেন্দ্রিয়ে মানুষ ফিল করে। তো মানুষ চোখে যেটা না দেখতে পেল, আমি স্থূল চোখ নয়, অন্তর্দৃষ্টিও যদি কেউ দেখতে পেল না, তার মানে তার কাছে সেটা অদৃষ্ট। আর অদৃষ্টকে দেখার জন্যই তো মানুষ তখন কারো সহায়তা চায়। তখন জ্যোতিষ একটা সাবজেক্ট যার মাধ্যমে অদৃষ্ট বা যেটা তুমি দেখতে পাচ্ছ না সেটা দেখা যায়। তো আগামী দিনে আমার স্বামী কেমন হবেন বা আমার স্ত্রী কেমন হবেন, সেই ধারণাটা নিশ্চয়ই করা যাবে জ্যোতিষে। আমার ম্যারেজ লাইফ কেমন হবে সেই ধারণা আমার নিশ্চয়ই করা যাবে। সেই মতো আমি তো নিজেকে আগে থেকে প্রস্তুত নিতে পারি। কথায় আছে যে আমার চলার পথ কণ্টকময়, আমি জেনে গেলাম আমাকে এই পথে চলতে হবে। কণ্টকময় হলেও চলতে হবে, আমি জুতোটা পায়ে দিয়ে যাব, আমি একটু সাবধানে যাব যে কাঁটাটা না মারাই। আমি জানি না আমার পথটা কণ্টকময় কিনা, আমি খালি পায়ে দৌড়াতে লাগলাম, কাঁটা ফুটে রক্তারক্তি হয়ে যাবে। কিন্তু আমি যদি জেনে যাই কণ্টকময় রাস্তা, আমি যদি সাবধানতা অবলম্বন করে যাই, ফর দ্যাট এই কারণেই কিন্তু এই অকাল্ট সায়েন্স বা জ্যোতিষ সব কিছুর উদ্ভব হয়েছিল। আমি রাস্তা চেঞ্জ করতে পারবো না, এটা আমার মনে হয়। আমার যে সামনে রাস্তাটা আছে, আমি ফোঁ দিয়ে সব কাঁটা উড়িয়ে দিতে পারবো না, বা আমার হয়ে ভগবান এসে ঝাঁট দিয়ে দেবে না, কিংবা আমাকে যেতেই হবে। এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম, বিধির যে নিয়ম, বিধির বিধান। ঈশ্বর সর্বশক্তিমান, আমরা মানুষ কিচ্ছু নয়, নবডি, আমাদের কোনো ক্ষমতা নাই। কিন্তু ঈশ্বরের ক্ষমতায় আমরা যখন বলিয়ান হই। আর এই জ্যোতিষ কথার অর্থ জ্যোতি ইস, ইস মানে ঈশ্বর, ঈশ্বরের চোখে দেখা, লাইক গড। বলে প্রাচীনকালে একটা কথাই আছে, যখন কোনো জ্যোতিষ ভালো, যিনি প্রকৃত অ্যাস্ট্রোলজার, হি ইজ এ ভেরি গুড, ভালো জ্যোতিষ, আমি খনা বলতে পারি এখন এক্সাম্পল, আরো অনেক আছে। বলছে একটা জ্যোতিষ যখন প্রেডিকশন করতে বসবে, তখন সে নিজের মধ্যে ঈশ্বর অনুভব করবে, ফিল লাইক গড ইন হিমসেলফ। কারণ আমি ঈশ্বরের চোখে দেখব, আমি কারো অদৃষ্ট ভবিষ্যৎ দেখে দেব, এটা তো একমাত্র ঈশ্বর পারে। ভূত বর্তমান ভবিষ্যৎ ঈশ্বর জানেন। আমি একজন জ্যোতিষ, বেদের 6টা অঙ্গ, 4ই বেদ, ঋক সাম যজুর অথর্ব, এই 4 বেদের প্রতিটা বেদের একটা 6টা অঙ্গ। এই 6টা অঙ্গ, 6 লিম্বস অফ বেদাস। জ্যোতিষকে বলে জ্যোতিষাং বেদানাং চক্ষু, জ্যোতিষ বেদের চোখ, বুঝতে পারলেন তো? জ্যোতিষাং বেদানাং চক্ষু, দ্য আই অফ বেদাস। তাই অদৃষ্ট দেখার জন্য এই সাবজেক্ট পারবেন, নিশ্চয়ই পারবেন। আর একটা প্রশ্ন ছিল স্যার, যে কুষ্টি বিচার যেটা হয় সেটা কি কেপিতে আছে? ওটাই হবে কুষ্টি বিচারটা, হরোস্কোপ ওকে, বিচার। হ্যাঁ, এখন হরোস্কোপ আগে বলতো বিচার। কুষ্টি বিচার, এখন বলা হয় হরোস্কোপ প্রেডিকশন। ভাষাটা বদলে গেছে। আমি যদি কুষ্টি বিচার আচ্ছা। কথাটা প্রথম থেকে ব্যবহার করতাম, সেটাই হয়তো সঠিক হতো, কিন্তু হয়ে গেছি আমরা একটু ইংরেজির দাস। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার স্যার, থ্যাংক আরেকটা ইউ সো ব্যাপার মাচ। ছিল যে যাদের জন্মের সঠিক ইনফরমেশন নেই, তাদের প্রেডিকশন কি কেপিতে করা যায়? হোরারি অ্যাস্ট্রোলজি, হোরারি অ্যাস্ট্রোলজি। আচ্ছা, হোরারিতে কি যাদের জন্মের ডিটেলস কারেক্ট আছে ঠিক তাদের মতোই করা যায়? হোরারি অ্যাস্ট্রোলজি তার থেকেও ভালো হয়, আচ্ছা কিন্তু আচ্ছা হোরারি আচ্ছা অ্যাস্ট্রোলজিতে একটা মাত্র অ্যান্সার হবে, ওয়ান কোশ্চেন ওয়ান অ্যান্সার, একটা সিঙ্গেল চার্টে। আচ্ছা, তার মানে হচ্ছে প্রশ্নের এগেইনস্টে উত্তর। হ্যাঁ, ওই হোরারি, প্রশ্ন মুহূর্ত জ্যোতিষ।
আচ্ছা, আচ্ছা। টোটাল 2 মাসের কোর্স তাহলে? আচ্ছা। দেখেন, আমি 24টা ক্লাসে ডিজাইন করেছি, 25-26টাও লাগতে পারে, এরকম নয়। কারণ আমি যেটা কোর্সে ডিজাইন করেছি, আমি যা যা দেব বলেছি, আমি সেটা দিতে বাধ্য। সেটা দিতে যতটা সময় লাগবে, আমার অভিজ্ঞতা বলে 24টায় হয়ে যায়, 25-26টাও লাগতে পারে। আর আপনার যে নম্বরটা দিলেন ওটা ফোন পেতে পে করা যাবে, তাই না তো? না, গুগল পে। আমার নাম্বারটা ভুল ছিল, সরি, আমার ফর মাই মিস্টেক। 9163759555 হবে, ওটা 55 লেখা হয়ে গেছে। আসলে ওগুলো আমি বানিয়েছি বসে বসে, কাঁচা হাতে বানিয়েছি। তো ওটা 555 হবে। আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি যে নাম্বারে আপনাদেরকে সকলকে ইনভাইট করেছি, ওই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওটাতে একবার প্লিজ আপনারা যদি একবার পিং করেন বা একবার হাই বলেন যে আমি জয়েন করবো, আমি তাহলে আমার পেমেন্ট ডিটেলসটা পাঠিয়ে দেবো। আমার ডিটেলসটা পাঠিয়ে দেবো। আপনি গুগল পে করে দিতে পারেন, আমি ব্যবহার করি না, বা অ্যাকাউন্ট পে করে দিতে পারেন, বা পেটিএম করে দিতে পারেন। অনেকগুলো ব্যবহার করা সম্ভব হয় না, তবে এখন তো সবাই থেকে সবাই পাওয়া, সব জায়গাতেই পাঠানো যায়, এরকম কোনো বিষয় নেই। স্যার, আরেকটা বিষয়, সেটা হলো আপনি বলেছেন যে ডেস্টিনি ফিক্সড। তো এখন ধরুন আমরা যারা ক্লাস করতে চাই তাদের জন্মছকে আসলে জ্যোতিষ হবার যোগ আছে কিনা এটা জেনে ভর্তি হওয়ার কি কোনো বিষয় আছে? দেখা গেল যে আমাদের ছকে সেটা নেই, এরপরেও ভর্তি হয়ে গেলাম। জ্যোতিষ জ্যোতিষ হওয়ার যোগ, জ্যোতিষ হওয়ার যোগ, বা জ্যোতিষ হওয়ার মানে একজন জ্যোতিষ প্র্যাকটিশনার হওয়ার যোগ আর জ্যোতিষ শেখার যোগ দুটো আলাদা জিনিস। আপনি এই যে আপনার যে ইন্টারেস্ট আছে, মানে কিছু মনে করবেন না, আপনি 1 ঘন্টা এই যে ইন্টারেস্ট নিয়ে এই সাবজেক্টটার প্রতি মনোনিবেশ করেছেন, আপনার এখন আইপিএল এর খেলা চলছে আপনি যাননি, আপনার পাশে দোলের বসন্ত উৎসব হচ্ছে যাননি, বা টিভিতে কোনো বিজ্ঞাপন বা কোনো সিনেমা হচ্ছে যাননি, আপনি এটাতে যে ইন্টারেস্ট হয়ে আছেন, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় যোগ, আপনি জ্যোতিষ শিখতে পারেন। হ্যাঁ, প্র্যাকটিস, সব শিক্ষাই যে অর্থে পরিবর্তন হয় এমন কোনো কথা নয়। আর যারা জ্যোতিষ শিখবেন, জ্যোতিষ শেখার মানেই যে জ্যোতিষটাকে রোজগার করতে হবে। জ্যোতিষ সাবজেক্টটার উদ্দেশ্য সৃষ্টি কিন্তু এই কারণে হয়নি যে জ্যোতিষ একটা প্রফেশন হবে। আজকের তারিখ আমরা এটাকে আমরা গুড প্রফেশন বানিয়েছি, এবং অনেকে সত্যি এই জ্যোতিষ প্রফেশন থেকে তাদের রুজি রুটি করছে, দিস ভেরি ফাইন, কোনো অসুবিধা নেই। কিন্তু তার মানে এই নয় যে জ্যোতিষটা শিখলাম মানে তার থেকে আমি রোজগার করবো। জ্যোতিষ আমাকে আমার জীবনের একটা রিসার্চ, দিস ইজ এ সাবজেক্ট অফ রিসার্চ, আমার রিসার্চ টেন্ডেন্সিটাকে ফুলফিল করবে। আমি রিসার্চ করার আমার ইচ্ছে আছে, কোথায়? জ্যোতিষের ওপর সবচাইতে ভালো সাবজেক্ট যাতে আমি রিসার্চ করতে পারি। আমার একটা ক্ষুধা, ভেতরের ক্ষুধা পরিপূর্ণ করতে পারে, পরিপালন করতে পারে, পরিপূরণ করতে পারে জ্যোতিষ। এবং একটা কৌতূহল আছে, আপনার কাছ থেকে আমরা লিঙ্ক গুলো পেয়েছি, আপনি আমাদের কিভাবে মানে লিঙ্ক পাঠালেন? এটা একটা মানে কৌতূহল হচ্ছে আর কি, মানে আমাদের নম্বরটা কিভাবে আপনি পেলেন বা? আমি ফেসবুকে তো অ্যাড দিয়েছিলাম, অনেকে তো সেই অ্যাড দেখে এসেছে, আবার বিভিন্ন জ্যোতিষ গ্রুপে আছি, আমি দেখলাম বাঙালি আছে, ইনভাইট করে দিই, বুঝতে পারলেন? আচ্ছা, বুঝতে পারছি। এটা একটা মার্কেটিং পলিসিও বলতে পারেন, পেট চালানোর জন্য শিখে নিয়েছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আজকে কি শেষ করি? আচ্ছা, হ্যাঁ। আমি আবার পুনশ্চ সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। আমি জানি না আমি আপনাদের কতটা স্যাটিসফাইড করতে পারলাম। আপনি যদি বলেন যে না আপনি না স্যাটিসফাইড, তো আমি স্যার, খুবই ভালো লাগলো স্যার আপনার কথাগুলো, অন্তত শান্তিতে খুবই ভালো ঘুমাতে লাগলো। পারবো আজকে। কিন্তু স্যার, হ্যাঁ, স্যার বলুন। আমি একটা কথা বলবো। হ্যাঁ, আমার আমার কথা হচ্ছে এটাই, যে জ্যোতিষটা শিখছি আম, রোজগার করার জন্য। কেউ যদি এই মাইন্ডটা নিয়ে এগিয়ে যায়, তো তার জ্যোতিষের পুরোপুরি নলেজ হয়তো হলো না, কিন্তু যতটা করলো পরবর্তীকালে চেম্বার নিয়ে বসে তার এই সাবজেক্টের উপরে নলেজ আছে, কিন্তু তার আসছে না, তার ভাগ্যে জ্যোতিষটা নেই, সেক্ষেত্রে সে তো রোজগার করতে পারবে না। তখন কি করণীয়? তার জন্য কি চার্টটা দেখে বিচার করে নেওয়া দরকার যে জ্যোতিষের উপরে ইনকাম হবে কিনা? দেখুন, প্রকৃতির চাইতে ভালো শিক্ষক তো কেউ নেই। তবে কেউ যদি বিচার করে নেয় যে আমি ভালো জ্যোতিষ হতে পারবো কিনা, তারও কম্বিনেশন আছে। জ্যোতিষ আমি হতে পারবো কিনা, আমি জ্যোতিষ হয়ে রোজগার করতে পারবো কিনা, ডেফিনেটলি করা যায়, দেখে নেওয়া যায়। আমি এখন শুধু একটু কথা বলতে পারলাম যে যদি কেউ শিখতে চান,
শেখার জন্য যে আগ্রহ যার আছে তিনি শিখতে পারেন। হ্যাঁ, রোজগার যদি কেউ মনে করে যে আমি একবার দেখে নিতে চাই যে এটা করে কি রোজগার করা যায়, তিনি নিশ্চিতভাবে দেখে নিতে পারেন। আমি কথাটা বোঝাতে পারলাম? সেটা কি স্যার আপনি একটু করে দেবেন, যে জাস্ট এই ব্যাপারটা যে আমরা যে দেখেন, আপনারা শিখছি। 60 জন এসে, অনেকজন 50 জন 60 জন আজকে জয়েন করেছিল, সবাই যদি বলে তাহলে আমারটা একবার দেখে নিন তো আমি জ্যোতিষে রোজগার করতে পারবো কিনা, তবে আমি শিখবো, এটা কিন্তু আমার কাছে খুব কঠিন হয়ে যাবে। ডোন্ট মাইন্ড, তাই না? তাই না? কেন ঘাবড়াচ্ছেন কেন? আরে শুরু করে দিন না, তারপরে দেখা যাবে। ঠিক আচ্ছা, আছে? এরপর কি আর কোনো কোর্স করাবেন না হ্যাঁ, এটাই আমি একমাত্র? কেপি অ্যাস্ট্রোলজি ছাড়াও আমার পড়াশোনা জ্যোতিষ, জৈমিনী জ্যোতিষের কোর্স আছে, আমার বাস্তুর কোর্স আছে, মহাবাস্তু প্রিন্সিপাল, অ্যাস্ট্রো বাস্তু কোর্স আছে, আমার নিউমোলজি কোর্স আছে। আমার এটা ব্রেড অ্যান্ড বাটার, এটা আমার রুজি রুটি। আমি নারীর কোনো কোর্স আছে আপনার? নারী অ্যাস্ট্রোলজি? নারী, আমি ভৃগুনন্দী নারী বা এই নারী আমার শেখা হয়নি। একবার ইচ্ছে আছে শিখবো, সময় করতে পারছি না, আমার ইচ্ছে আছে শিখবো। আমার একজন গুরুজি, যার কাছ থেকে আমি পরবর্তী পর্যায়ে দেবতা বাস্তু শিখেছিলাম, দেবতা কনসেপ্ট, তিনি নারী শেখাচ্ছেন, বিএনএন ভৃগুনন্দী নারী। তিনি গুরুজি ফোন করেছিলেন আমার, কোনো একদিন ফোন করেছিলাম আমি, আমি গুরু পূর্ণিমায় ফোন করেছিলাম প্রণাম জানানোর জন্য। তিনি বললেন যে নারী যদি ভৃগুনন্দী নারী শেখো, আমি শিখিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে স্যার, আমি শিখবো, মানে শেখার ইচ্ছা যে যদি কখনো আমি শিখি, আমি তো শিখেই সেটাকে আবার মানে শেখানো শুরু করি, পরবর্তী পর্যায়ে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করব, কারণ এটা আমার ব্রেড অ্যান্ড বাটার। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, এই কেপির সঙ্গে এক্সটেন্ডেড প্ল্যানেটারি সিস্টেম আর একটা আছে, ইপিএস। আছে। হ্যাঁ, তারপর খুলনারের মেথড আছে, কোট্টায়াম রাজুর একটা মেথড আছে। না, কোট্টাম রাজুটা একদম পুরোটা কেপি নয়। কোট্টাম রাজু মেথডটা একটু, ওটা আমি যতটুকু জানি কেরালিয়ান অ্যাস্ট্রোলজির সঙ্গে খুব বেশি কানেক্টেড। আর ইপিএস সিস্টেমটা বর্তমানে নতুন, এটা একটা সফটওয়্যার, সেটা ইপিএস সফটওয়্যার নাম দিয়েছে এরা, কেপি স্টার ওয়ানই এরাই বার করেছে, এরা করেছে। কৃষ্ণমূর্তিজি চলে যাওয়ার পর, মানে তিনি দেহ রাখার পর, তার ছাত্ররা খুল্লার সাহেব, ভাস্করনজি, তারা এই সাবজেক্টটাকে আরো অনেকটা অ্যাডভান্স করে। তারা 3 স্টেপ থেকে 4 স্টেপে যায়, সাবলর্ড থেকে সাবলর্ড যায়, আরো আরো এগিয়ে যায়, আরো নানা রকম ভাবে তারা বিষয়টাকে দেখে এবং তাদের রিসার্চটা মানুষের মধ্যে মেলে ধরে। সমস্ত রকম পদ্ধতি আছে। আমি কিন্তু কৃষ্ণমূর্তিজির অরিজিনাল 3 লেভেল, মানে সাবলর্ড লেভেল 3 স্টেপস পর্যন্তই যাব এই কোর্সে। আচ্ছা, ফোর্থ স্টেপটা যাবেন না, সাবটা করাবেন না, না? যাব না, আমি যেতে পারবো না। আমি এই সময়ের মধ্যে যে কোর্সটা ডিজাইন করেছি, এরপর আমি আর যেতে পারবো না, এই পর্যন্তই আমি থাকতে পারবো। তবে এর মধ্যেই প্রেডিকশন, আপনারা সুন্দর প্রেডিকশন পাবেন। আর এই কোর্স করার পর, এই কোর্সে আপনারা যা শিখে যাবেন, আপনারা চাইলে যেদিকে খুশি যেমন খুশি উড়ে উড়ে যেতে পারবেন, এটা আমি বলে দিতে পারি। একটা প্রশ্ন আছে বাস্তু রিলেটেড। আমার ধারণা কেপি থ্রু দিয়ে বাস্তুর যে ডিফেক্টস বা কোনো একটা কারোর জন্য একটা বাস্তুর একটা সাইড খুব অসপিশিয়াস, সেই জিনিসটা আইডেন্টিফাই করা সম্ভব আমার ধারণা। আপনি কাইন্ডলি আমাকে একটু এনলাইটেন করুন। এবার আমার কথা হচ্ছে আমি একটা সেটা কথা কি বলি, হ্যাঁ হ্যাঁ আমি অ্যাস্ট্রোবাস্তু করি, আমি মহাবাস্তু, আপনারা জানবেন, অনেকেই শুনবেন, কুলদীপ বনসালজি, আমি তার ডাইরেক্ট স্টুডেন্ট। আমি মহাবাস্তু ইনস্টিটিউটের ছাত্র আচ্ছা। প্রথম দিকে, যে কোনো কারণেই হোক। আমি পরবর্তী পর্যায়ে কেপি অ্যাস্ট্রোলজি বিভিন্ন সাবজেক্টে যাই। আমি মহাবাস্তু করার পর অ্যাস্ট্রোবাস্তু করেছি। মহাবাস্তু প্রিন্সিপালে অ্যাস্ট্রোলজির সঙ্গে, অ্যাস্ট্রোবাস্তু মানে অ্যাস্ট্রোলজি প্লাস বাস্তুর কানেকশনস এবং রিলেশনস দেখা হয়, এবং মহাবাস্তুতে আগে কেপি অ্যাস্ট্রোলজির সঙ্গে বাস্তুর কানেকশনস দেখা হতো, এবং আমি অ্যাস্ট্রোবাস্তু যে কোর্স করাই তাতে কিন্তু কেপির সঙ্গেই আমি বাস্তুর কানেকশনস দেখাই, এবং থ্রু কেপি কারো কোনো অ্যাস্ট্রোলজিক্যালি বাস্তুর ডিফেক্ট দেখার যে পদ্ধতি আমি খুব ভালো করে জানি, এবং এটা খুব ট্রু। এবং আপনাদের একটা কথা বলে রাখি, রেমেডির বিষয়ে যারা আলোচনা করছিলেন, অ্যাস্ট্রোবাস্তুর কিছু রেমেডি আছে। আমার জীবনে একবার ঘটনা ঘটেছিল, আমি প্রথমে অ্যাস্ট্রোবাস্তু শিখে আসি। অ্যাস্ট্রোবাস্তু শিখে আসার পর কাঁচা হাতে প্র্যাকটিস করতে গেছি, আমার এক বন্ধুর, তার জামাইবাবু, সেই জামাইবাবু অসুস্থ, তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তাকে বলেছে ভেলোরে বা কোথাও নিয়ে যেতে হবে, প্রচুর পরিমাণে তিনি লিভারের উপর অত্যাচার করেছেন, হাতে আর টাকা পয়সা নাই,
অনেক টাকা খরচা হবে, 25 লক্ষ টাকা খরচা হবে ডাক্তার বলেছে। আমাকে বলল তুমি অ্যাস্ট্রোবাস্তু জানো, একটু যাও তো কাজ করো। আমি তার কুণ্ডলি দেখলাম, চার্ট দেখলাম, হরোস্কোপ বিচার করলাম, বাস্তু গ্রিড করলাম, গ্রিডিং করে সবকিছু করে একটু তাড়াহুড়ো করেই করেছি, অনেকটা দূরে গিয়ে নিউ টাউনের ওই দিকটায় গিয়ে কাজ করে এসেছিলাম। তো দিনের বেলা গেছি, সন্ধে হয়ে গেছে, আমি একটু তাড়াহুড়ো করেছি। করার পর কাজটা যেটা রেমেডি মানে যা করার একটু ভুল করে এসেছিলাম। যে লোকটা বসেছিল, বসে বসে হাঁটছিল, চা খাচ্ছিল, জল খাচ্ছিল, সবকিছু করছিল, সেই লোকটা সেদিন রাত্রে শুয়ে পড়েছে। আমাকে পরের দিন ভোরবেলা আমার বন্ধু ফোন করেছে, বলছে তুমি কি করে গেলে ভাই? আমার জামাইবাবু তো দাঁড়িয়ে ছিল, সুস্থ মানুষ ছিল, এখন বিছানাতে পটি প্রস্রাব পায়খানা আরম্ভ করে দিয়েছে, উঠতে পারছে না। আমি আবার সেই ভোরবেলা উঠে না বসে গেলাম চার্ট নিয়ে, সবকিছু নিয়ে আমি কি করে এসেছি। খুব ভালো করে অনেকক্ষণ দেখার পর বুঝলাম আমি একটা ভুল করে এসেছি, এবং ভুল মানে আমি মানে একদম উল্টো করে এসেছি। আমি আর কাল বিলম্ব করিনি, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, কারণ যেতে সময় লাগবে। সকালবেলা তার বাড়িতে গিয়ে বললাম এটাকে রেমেডি যেটা করা হয়েছে সেটাকে বললাম এটাকে রিমুভ করে দিন প্লিজ। এবং আমি তারা আর রেডি করতে নারাজ, বলছে তুমি গলত করতে হো, মানে আমাকে একটু বকাঝকা আরম্ভ করেছে, আমার উপর ক্রুদ্ধ, মানে মারবে এরকম একটা ব্যাপার সৃষ্টি হয়েছে। আমি হজম করছি, কারণ আমি ভুল করেছি যখন আমাকে স্বীকার করতে হবে। আমি রেমেডিটাকে ঠিক করালাম, ভগবানের কাছে প্রার্থনা করলাম, করে এলাম। পরের দিন আস্তে আস্তে লোকটা উঠলো, সুস্থ হলো, তাকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া, ওখানে সাউথ ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হলো। তারা বললো না এখন ট্রান্সপ্ল্যান্ট করতে হবে না, এটাকে ওষুধ টষুধ খাইয়ে আমরা চালিয়ে দেবো, এখানে এখন কিছুদিন রাখেন, আমরা ট্রিটমেন্ট টেস্ট ফেস্ট করিয়ে করে টোরে বললো ইঞ্জিনটা বিকল হয়ে গেছে কিন্তু তবু ইঞ্জিনটা চলবে। তো যাই হোক, ওষুধপত্র খেয়ে 10-20-25 হাজারে কাজ তার মিটে গেল। সে বেশ ভালো হয়ে গেল, 6 মাস পরে বেশ ফার্স্ট ক্লাস কাজে কমে যাচ্ছে, আবার যেমনিকে তেমনি আরম্ভ করে দিয়েছে। তারপরে 1.5 বছর 2 বছর পর লোকটা গেল। কিন্তু আমি কনফিডেন্টলি বলছি, আমি নিজের চোখে দেখেছি, ভুলও করেছি, রেকটিফাই করেছি, ঠিক করেছি, রেজাল্ট তুলেছি। এটা আমার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, তাই কনফিডেন্টলি বলছি। আমি বোঝাতে পেরেছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এটা হয়, ইটস হ্যাপেন। কিন্তু আবার বলছি আমি, আপনি জ্যোতিষ বলুন, বাস্তু বলুন, নিউমোলজি বলুন, যে কোনো অকাল্ট সায়েন্স বলুন, ট্যারো বলুন, যদি আপনি ডিভাইন লাইফ লিড করেন, যদি অনেস্টলি আপনি কাজ করেন, আপনি কেন, যে কেউ বা আমিও যদি অনেস্টলি করি, তাহলে বাঁচোয়া আছে। যদি ডিসঅনেস্ট মিনস কেউ কোনোভাবে করে ফেলি বাই এনি মিনস, তো আমার নিজের কর্মফল নিজে খারাপ করলাম। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ স্যার স্যার। আপনার নিউমেরোলজি কোর্সটার ফিটা একটু জানতে এখন চাচ্ছি। কোনো কোর্স আমি ডিজাইন করিনি স্যার, আমি করলে সবাইকে জানাবো। আমার কোর্স ফিস সব অ্যাট অ্যারাউন্ড 5-এর মধ্যে, বেশি নয়। আমি খুব গরিব মানুষ, আমি ডাল ভাত খাই, আমার খুব বেশি এরকম নাই। আমি এই যে কোর্সটা আপনাদের দিচ্ছি, আমি বলছি আপনারা যদি কেপি অ্যাস্ট্রোলজির কম্পেয়ার করেন, বড় বড় যারা নাম যারা অ্যাস্ট্রোলজার যারা নেয়, 25,000-এর নিচে নেয় না। ঠিক আছে, ঠিক আছে স্যার, আনুষঙ্গিক কিছু বিষয় আমি একটু আপনাকে পার্সোনালি কল করে জেনে নেব, আশা করছি যোগাযোগ করবেন, অসুবিধা আমি হবে না সেই আপনার। জন্যই আছি। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে একটা আপনাকে ছাড়ছি কথা আমি। জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন বলুন। আপনার নামটায় নিউ ইন্ডিয়া ফুটে উঠছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস নিউ ইন্ডিয়া? ও এটা মোবাইলটা অ্যাকচুয়ালি আমার নয়, যার ফোন দিয়ে কথা বলছি সে তার ইমেল অ্যাড্রেসটা হারিয়ে ফেলেছিল, কিন্তু এই ফোনে অনেক ডকুমেন্টস থাকাতে সে তাৎক্ষণিকভাবে এমন একটা নাম, কারণ মেইল দিছিল তো সব, কারণ এখন এই আর কি। নহে ভারত নহে ভারত বহুত কথা, আমি তাই ভাবলাম। ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজ শেষ করি। ঠিক আছে, নমস্কার। Hats off to you, sir, for your honesty and simplicity. I'm really impressed. क्योंकि আমি আপনাকে যেরকম বললাম আমি এই প্রফেশনে আছি, আর এবং বহু বড় বড় জায়গায়, মানে একবারে নাম বললে এখানে অনেকেই চিনবেন আর কি, সেরকম বেশ কিছু জায়গার থেকে আমার বেশ কিছু কোর্স করা রয়েছে। আর এই ফিল্ডে যেহেতু রয়েছি, আমি প্রফেশনাল প্র্যাকটিস করছি, মানে আপনি এমন একজন সিম্পলিসিটি আপনার মধ্যে রয়েছে না, আই এম রিয়েলি ইমপ্রেসড। আমার খুব ভালো লাগলো আজকে আপনার মানে ক্লাসটা অ্যাটেন্ড করে। আমি জাস্ট ক্যাজুয়ালি করেছিলাম অনেস্টলি। আমার খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে, আমি খুব মন দিয়ে শুনলাম। সেই থেকে আমাদের বাড়িতে আজকে অ্যাকচুয়ালি ফেস্টিভ্যাল চলছে, কারণ আমাদের এখানে আমি যেটা বললাম আপনাকে, আমি দিল্লিতে থাকি, তো আজকে এই দহন ঠহন রয়েছে, এই সে হোলির দহন, তো চারিদিকে ফেস্টিভ্যাল চলছে। আমার খুব ভালো লাগলো আপনার
ক্লাসটা আমি চেষ্টা করছি আপনার ক্লাসটা অ্যাটেন্ড করার। আমার অ্যাকচুয়ালি খুব বিজি শিডিউল, তো ওইটাই আমার একটু অ্যাডজাস্ট করতে হবে টাইমটা। আই জাস্ট ওয়ান্ট টু জয়েন ভিউ, কারণ আপনার স্টুডেন্ট হতে পারলে আমি নিজেকে খুব মানে কৃতার্থ মনে করব, আমি খুব খুশি হব। এটা আমার থ্যাংক ইউ সো মাচ। এটা আমার আমার সৌভাগ্য। সত্যি খুব এবং আমি আপনাকে মানে কোনো রকম মানে বাটারিং করবার জন্য বলছি না, ইটস ভেরি অনেস্ট ওপিনিয়ন। আমি সত্যি অনেক বড় বড় লোকের কাছ থেকে কোর্স করেছি, এটা সত্যি কথা, কিন্তু আপনি যেই সিম্পলিসিটিটা রেখেছেন আর যেরকম অনেস্ট ওপিনিয়ন আপনি দিলেন, কোনো উইদাউট এনি ফেক প্রমিসেস, আর ইট ইজ রিয়েলি ভেরি গুড। হ্যাটস অফ টু ইউ। এটা আমার থ্যাংক ইউ সো মাচ। এটা আমার ঠাকুরজির দয়া। আমি সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একজন ভক্ত, চেষ্টা করি তার কথা মেনে চলার। তিনি আমার গুরুদেব। আমি জানি না আমি ঠিক বা ভুল, চেষ্টা করি ঠিক হওয়ার। আপনারা সবাই ভালো থাকবেন। আচ্ছা নিলয়, স্যার একটা কথা বলা, হ্যাঁ বলছিলাম যে আপনার সাথে যদি আমি পার্সোনাল কন্ট্যাক্ট করতে চাই তো তার প্রসেস কি রয়েছে স্যার? আমাকে সরাসরি ফোন করবেন, আমাকে সরাসরি ফোন আচ্ছা করবেন। আচ্ছা একটা কন্ডিশন, ধরুন আপনি ফোন করেছেন, ধরুন আমি কখনো কোনো অন্য কাজে বা বাথরুমে আছি, হয়তো ফোন তুলতে পারলাম না, আমি কিন্তু তারপরে যখন দেখবো যে ফোনটা এসেছিল, আমি ঘুরিয়ে নিশ্চয়ই ফোন করব। আপনি কে বলছেন? একটু পরে কি এই সেশনস পরে কি আপনাকে কল করতে পারি আজকে? সত্যি কথা বলছি, আমার না একটা ক্লাস আছে, একজন আমেরিকান ভদ্রলোক অপেক্ষা করছে আমার জন্য। তার ওখানে এখন মর্নিং, আর তার আজকে রবিবার। উনি রবিবার মর্নিং এই ক্লাস নেন, সপ্তাহে একদিন। আচ্ছা তো ঠিক ওনাকে আছে আমাকে একটু 1 ঘন্টা ওনার সঙ্গে একটু বকবক করতে হবে। হি ইজ এ ভেরি গুড ম্যান, ভেরি, মানে এত ভালো মানুষ, আমি তাকে না করতে পারিনি। তাকে একাকে আমায় ক্লাস দিতে হয়। তো তিনি আমার পুরনো স্টুডেন্ট, তিনি কোর্স করেছিলেন। তার ইচ্ছা হয়েছে আমার কাছে যত আছে সব রকম কোর্স তিনি করবেন, তার জন্য তিনি খরচাও করছেন। ওনাদের পয়সা তো আমেরিকাতে, কিন্তু তবুও ওনাকে খুব ভালো মানুষ, তাকে একটু আমায় সময় দিতে 1 ঘন্টা। আমায় যদি আগামীকাল সকালের দিকে ফোন করেন খুব ভালো হয়। ওকে স্যার ঠিক আছে ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। সবাই আমার পুনশ্চ নমস্কার। সবাই ভালো থাকবেন।